থোকায় থোকায় বাতাসের সাথে দুলছিল। অন্য সব কপত কপতিদের মতো আমারও নতুন রঙে সেজেছিলাম। তফাৎ শুধু আমরা নর্মাল পোশাকে আর তারা শাড়ি পাঞ্জাবি। তন্ময় আমাকে দেখে সবার সামনে কণ্ঠে আক্ষেপ মিশিয়ে বলেছিল, আমি ভেবেছি তুইও শাড়ি পরবি অন্য সবার মতো। হতাশ করে দিতে পারলি আমারে। আমিও অবাক হওয়ার ভান করে টিপ্পনি কেটে সায় দিয়েছিলাম। বুঝতে পারিনি তার কণ্ঠে আবেগে কতটুকু সত্যতা লুকিয়েছিল। পরে সবার অগোচরে ডেকে নিয়ে তার মনে এতদিন ধরে জমিয়ে রাখা কথাগুলো বলছিল। প্রথমে তাকে বোঝাই এ ব্যাপারে, কিন্তু কিন্তু বেশিক্ষণ টিকতে পারিনি, কারণ আমি নিজেও চাইতাম সে আমার কিন্তু পরিবার এবং ভবিষ্যতের দিকটি বিবেচনা করে গোপনীয়তা বজায় রাখতে চেয়েছিলাম। বলেছিলাম পরিবার থেকে মেনে না নিলে দুজন সম্পর্ক থেকে সরে দাঁড়াবো, দরকার পড়লে আমরা আজীবন বন্ধুই থেকে যাব। তারপর থেকে দুজন সবার সামনে একে অপরের বন্ধু হলেও অগোচরে আমরা প্রেমিক যুগল ছিলাম। যেদিন তোমার সাথে আমার বিয়ে হয়েছিল সেদিন ঠিক দুপুরের দিকে তন্ময়ের সাথে আবার প্রণয়ের শেষ আলাপন ছিল। বুঝতে পারিনি সেটাই হবে আমাদের প্রণয়ের সমাপ্তি। প্রণয়ে আর কখনোই রূপ নেবে না। যদি বুঝতে তাহলে কি করতে? ভেতর থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বললাম, সবটা নিয়তি ছিল, নিয়তির উপর কারোর হাত থাকে না। কেন পালানোর চেষ্টাও করতে না? সাদিবার কণ্ঠস্বর স্বাভাবিক শোনালো। প্রশ্নই আসে না, কারণ আমি চাইলেও তন্ময় পালানোর মতো ছেলে না। ওর মধ্যে সৎ সাহস আছে। বাসায় জানতো তন্ময়ের ব্যাপারে? জানানোর সুযোগ হয়নি। তার আগেই যে গাঁট ছাড়া বেঁধে ফেলেছি। ধরো তুমি আগে থেকেই জানতে তোমার সাথে সেদিন আমার বিয়েটা হবে, তখনও জানাতে না? সাদিব কৌতূহলী চাহনিতে চেয়ে আছে আমার উত্তরের অপেক্ষায়। কোন মুখে বলতাম? কোন মুখে বলতে মানে? বাকিরা যেভাবে জানায় ঠিক সেভাবেই জানাতে। সাদিবের মুখে অবোধ বালকের মতো প্রশ্ন শুনে না হেসে পারলাম না। আমাকে হাসতে দেখে সাদিবের ভ্রু জোড়া কুঁচকে গেল। হাসছো কেন? হাসবো না? তুমি বুঝতে পারোনি আমার কথা। আমি বলতে চেয়েছি তন্ময় তখন বেকার, আর একটা বেকার ছেলের হাতে কোনো বাবা মাই তাদের মেয়েকে তুলে দেবে না। নিজের সবচেয়ে গোপনীয় কথাগুলো সাদিপের সাথে শেয়ার করে ফেলেছি। আচ্ছা, একজন ছেলের কাছে কেমন লাগে যখন সে শুনে বিয়ের আগে তার বউয়ের অন্য কারোর সাথে সম্পর্ক ছিল? সে কি আদৌ কথাগুলো স্বাভাবিক হিসেবে মেনে নেবে, নাকি ভুল বুঝে উল্টো বিবাহিত সম্পর্কের ইতি টানবে? সমাজে এমন তো অনেক ঘটনা আছে যারা অতীতের ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সন্দেহ সৃষ্টি করে এবং পরবর্তীতে নিজেদের বিবাহিত জীবনের বিচ্ছেদ ঘটায়। সাদিপও কি তাই করবে? সাদিপের চেহারার দিকে তাকিয়ে এই মুহূর্তে তাই ভাবছি। অপেক্ষা করছি কখন সে নিজের ক্ষোভ প্রকাশ করবে। আমার কেন জানি এই মুহূর্তে নিজেকে সবকিছুর জন্য দোষী মনে হচ্ছে। সাদিপের কথায় অবাক হওয়া ভুলে গেছি, বরঞ্চ তার পরিবর্তে এক রাশ বিস্ময় আমাকে ঘিরে ধরেছে। কিছু না বলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম সাদিপের দিকে। সে পুনরায় আক্ষেপের সাথে বলল, এই যে আমার জন্য তোমার আর তন্ময়ের সম্পর্কটা পূর্ণতা পেল না। সাদিপের আক্ষেপে মৃদু হাসলাম। ওই যে বললাম, ভাগ্যে ছিল না। ভাগ্যটা আল্লাহ তাআলা আগে থেকেই তোমার সাথে জুড়ে রেখেছে, তাই আর তাকে পাইনি। নিস্তব্ধতায় মোড়ার হাত। দুজনের মাঝে পিনপতন নীরবতা। কারোর চোখে ঘুমের লেশ মাত্র নেই। দুজন বিছানার দু প্রান্তে শুয়ে আছি। আমার কথাগুলো সাদিপের উপর কিরূপ প্রভাব ফেলেছে জানি না। শুধু এতটুকু বুঝতে পারছি সাদিপ আমার কথায় আহত হয়েছে, ভীষণভাবে আহত হয়েছে। দ্বিতীয়বারের মতো তার মনটা ভেঙে গেছে। প্রথমবার প্রিয়ন্তীর বিশ্বাসঘাতকতার তাকে ভেঙে গুড়িয়ে দিলেও পরক্ষণে আমাকে পেয়ে নিজেকে সামলে নিয়েছে। তার জীবনের চক্র যে বড্ড অদ্ভুত। কি নেই তার এই জীবনে? এত ভালো এক পেশাকে নিজের জন্য বেছে নিয়েছে, সামাজিক মর্যাদা, সম্মান, কম বয়সে সুনাম, কতজনই বা পারে অর্জন করতে, অথচ তার একান্ত ব্যক্তিগত বলতে কোনো মানুষ নেই। তার এভাবে চুপচাপ পড়ে থাকাটা আমার হৃদয়ে যে ভাঙনের জোয়ার এনেছে, সে কি সেটা একটিবারও উপলব্ধি করতে পারছে না? যদি বুঝেই থাকে এত স্বার্থপরতা কিসের জন্য? কয়েক প্রহরী নীরবতা ভেঙে সাদিপ মুখ খুলল। একটা কথা জানতে চাইবো, বলবি প্লিজ? সাদিপ আমার সাথে কথা বলেনি মাত্র 1 ঘন্টা হয়েছে, অথচ এই 1 ঘন্টা আমার কাছে কয়েক প্রহরের সমান মনে হয়েছে। তাই সম্মতি জানাতেও দেরি করিনি। আচ্ছা, তন্ময় যদি তোমাকে বলে আমাকে ছেড়ে তার কাছে চলে যাও, তুমি কি চলে যাবে?
সাদীপের চোখে চোখ রাখলাম। চোখের ভাষা কখনো মিথ্যে হতে পারে না। মানুষ মুখে যা বলতে পারে না সেটা নাকি তার চোখ বলে দেয়। সাদীপও না হয় আমার চোখ দেখে বুঝে নিক আমি ঠিক কি চাই। গিটারের টুংটাং শব্দের ঝংকার তুলছে পুরো হলরুম জুড়ে। কেউ অতি আবেগের সাথে অনুপম রায়ের কণ্ঠে গাওয়া সেই চিরপরিচিত সুরের গানটি গাইছে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন, তোমার এই দুনিয়ার ঝাপসালো কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাঁচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। হলরুমের বাইরে যাতায়াতের সময় কয়েকজন শিক্ষার্থী আবার কৌতূহলী চোখে চেয়ে দেখতে এসেছে কণ্ঠের উত্তরাধিকারী কে। গলার স্বরে বোঝাই যাচ্ছে লোকটি ভীষণ আবেগ মেখে গলা ছেড়ে গাইছে। সবার মাঝে কয়েকজনের কাছে কণ্ঠটি সুপরিচিত তো বটেই, সাথে কিছুটা অবাকও ঠেকলো যখন দেখলো গানের মালিক তন্ময় নামক ক্লাসের সেই শান্ত ছেলেটি। হাতে নতুন করে সাদা ব্যান্ডেজ মোড়ানো, সদ্য আঘাতের চিহ্ন যে বোঝাই যাচ্ছে। চোখের নেত্র পল্লব বন্ধ অবস্থায় অতি আবেগের সহিত তন্ময় এক মনে গাইছে তন্ময়ের কণ্ঠে। কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে, চোখ ভাঙা ঘুমে তুমি খোঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই। গানের এই চরণগুলো আমার মনে গভীরভাবে সাড়া ফেলতে সক্ষম হয়েছে। গায়ের সকল লোম সাথে সাথে দাঁড়িয়ে পড়েছে। কেন জানি না, তার গানের এই আচরণের মাঝে আমি নিজেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারছি, যা কিনা আমার জন্য একেবারে অন্যায় এবং অনৈতিক। তাই তো এখন থেকে যতটা সম্ভব তন্ময়কে এড়িয়ে যাওয়ার সিদ্ধান্তে অপনীত হয়ে সেখান থেকে প্রস্থান করতে উদ্যত হয়েছিলাম মাত্র। অমনি ছেলেটি গান গাওয়া ছেড়ে পেছন থেকেই ঠিকই ডেকে বসলো। হ্যাঁ কিরে, চলে যাচ্ছিস যে? চেহারায় অভিব্যক্তি লুকানোর ব্যর্থ প্রয়াস থেকে বললাম, একটু লাইব্রেরিতে যাওয়ার ছিল। এখানে আসার পরই মনে পড়ল তন্ময় কি বুঝলো কে জানে। আমার ভাব বিনিময় ছেলেটি হাসলো, যে হাসিতে অন্য দিনের তুলনায় প্রফুল্লতা দেখতে পাইনি। গিটারটিকে নিজের আসল মালিকের হাতে তুলে দিয়ে তন্ময় বসা ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, হ্যাঁ চল একসাথে যাওয়া যাক, কতদিন আমাদের দেখা হয়নি বলতো। না কোনো ব্যাপার না, তুই থাক বরং, বলে বেরিয়ে আসতে নিলে তন্ময়ও পেছন পেছন বেরিয়ে এসে বলল, এড়িয়ে যাচ্ছিস আমাকে, ঠিক কোন কারণে জানতে পারি কি? তোকে এড়ানোর মতো কোনো কারণ আছে বলে তো আমার জানা নেই, তাই নিজে নিজে অযথা কারণ দাঁড় করিস না। আমার কথা তন্ময়ের ভেতর থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তুই অনেকটা বদলে গেছিস তামান্না, তুই এখন আর আগের মতো নেই। কি হতো যদি আগের মতো থাকতিস? খুব বেশি চাওয়া হয়ে যেত আমার। বাসার সাজসজ্জা দেখে মনে হচ্ছে যেন এই বাড়িটার বিয়ে লাগছে, সেই সাথে বাড়িটাকে বিয়ের কনের ন্যায় নতুন সজ্জায় রূপদান করা হচ্ছে। শাশুড়ি মায়ের দিকে খেয়াল করতে দেখলাম ওনার চোখ মুখ উচ্ছ্বাস যেন ঠিকরে পড়তে চাইছে। এ বাড়িতে আসার পর এর আগে ওনাকে এতটা প্রফুল্ল দেখিনি। অবাক হলাম ভীষণ ভাবে যখন তিনি আমাকে দেখে হাসি হাসি মুখ করে বললেন, তামান্না, তুমি চলে এসেছো? মা, তুমি কি একটু ভেতরটা গিয়ে দেখবে? আসলে একসাথে এত দিকে সামলে উঠতে পারছি না। মানুষ বড়ই আদুরে প্রাণী, তাই আদরের ভাষায় কিছু বলতে করলে সে কথা ফেলে দেওয়ার মতো বোকামি সে করবে না। শাশুড়ি মায়ের আহ্লাদে ভরা কণ্ঠ শুনে তাই আমি আর না করতে পারিনি, সাথে সাথে ওনার ডাকে সায় জানিয়ে ভেতরের দিকে চললাম। আসল ব্যাপারটা তখনও জানতে পারিনি। সাদিয়ার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় ভাবলাম মেয়েটাকে আসার পর থেকে দেখছি না, ঘরে বসে এত সময় কি করছে। কৌতূহলের সহিত সাদিয়ার রুমের দিকে উকি দিতে দেখলাম মেয়েটা গোমরা মুখে রুমের এক কোনায় বসে আছে। আমার দেখা হাসি খুশি মানুষের তালিকায় সাদিয়া একজন। ও বাসায় না থাকলেও সেদিন বাসার পরিবেশ কেমন মিয়ে যায়। সারাক্ষণ খুশিতে মেতে থাকা মেয়েটা বাসার উৎসব মুখর দিনে মুখ ভার করে বসে থাকবে তা তো হতে পারে না। ধীর পায়ে এগিয়ে গেলাম সাদিয়ার রুমের দিকে। ইচ্ছে ছিল পেছন সাইড থেকে গিয়ে ভয় দেখানোর,
পেছন থেকে ভাও শব্দ উচ্চারণ করে মৃদু ধাক্কা দিয়ে সাদিয়া ফিরে তাকালো। আমার উপস্থিতিতে সাদিয়ার মুখে অন্য দিনের মতো হাসি ফুটলো না, উল্টো উঠে এসে আমাকে জড়িয়ে ধরে মেয়েটা হু হু করে কেঁদে দিল। সাদিয়ার এহেন কাণ্ডের সাথে আগে থেকে পরিচিত ছিলাম না বিধায় অনেকটা চমকে গেলাম। গুটি কয়েক সেকেন্ড কাঁধ জড়িয়ে থাকার পর তাকে সোজা করে চিবুকে হাত ছোঁয়ালাম। সে কি নন্দনী, কাঁদছো কেন? এতক্ষণে কাঁদতে কাঁদতে সাদিয়ার হেঁচকি উঠে গেছে। ভাঙা ভাঙা গলায় বলল, ভাবি আমি এই বিয়ে করব না। এতক্ষণে সাদিয়ার কথায় বুঝতে পারলাম বাসায় কি হতে চলছে, কিন্তু বাবা মা হুটহাট সাদিয়ার বিয়ের সিদ্ধান্ত নেবে সে বিষয়ে যেন ভাবনাতীত। নিশ্চয়ই এর পিছনে কোনো তো একটা কারণ আছেই, অথচ মায়ের চোখে মুখের অবস্থা দেখে ভেবেছিলাম মায়ের বাপের বাড়ি থেকে হয়তো কেউ বেড়াতে আসবে। সাদিয়াকে আপাতত শান্ত করাটা জরুরি মনে করে বললাম, আচ্ছা তাহলে এই ব্যাপার, না করলে না কবে? এত এত কাঁদতে হয় নাকি বোকামে? সাদিয়ার কান্না থামিয়ে শান্ত হওয়ার চেষ্টা করলো। কিছুক্ষণ সময় নীরব থেকে বলল, ভাবি তুমি কি আমার একটা রিকোয়েস্ট রাখবে প্লিজ? স্বাভাবিক ভঙ্গিতে বললাম, কি বল? আমার হাত ধরে অনুনয় করে বলল, আমাকে কি তুমি একটু পালাতে সাহায্য করবে? বিশ্বাস করো, আমি আমি তোমার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবো। সাদিয়ার অন্যায় আবদার শুনে সাথে সাথে ওর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম। এসব তুমি কি বলছো সাদিয়া? বিয়ে না করলে না করবে, বাসায় সোজাসুজি জানাবে যে বিয়েটা তুমি করবে না, সরাসরি পালানোর চিন্তা মাথায় কেন আনছো? ভাবি আমার হাতে এই মুহূর্তে পালানো ছাড়া কোনো উপায় তো নেই। সাদিয়ার বোকাশোকা ভাবনায় মেজাজটা ভীষণ খারাপ হলো। মন চাইছে এই মুহূর্তে নিজেই কোথাও পালিয়ে যাই, তাও আবার একা একা। এ কোন জায়গায় এসে পড়লাম রে বাবা, যেখানে সবাই শুধু পালানো ছাড়া কোনো সমাধান খুঁজে বের করতে পারে না। আমার বুঝে আসে না, প্রথমে প্রিয়ন্তী ভেগেছে, তারপর তন্ময়ের ব্যাপারে সব শুনে গতরাতে সাদিব আমাকে তন্ময়ের সাথে পালাতে বলেছে। এদিকে এখানে তার আদরের ছোট বোন আবার কার সাথে পালাবার কথা ভাবছে। হায় আল্লাহ, এ কাদের পাল্লায় এনে তুমি ফেললে আমায়? সাদিয়ার নেওয়া সিদ্ধান্তের পিঠে কিছু বলতে দিচ্ছিলাম, সে সময় মা এসে দুজনকে তাড়া দিয়ে বলতে শুরু করলেন, কই হলো তোদের? এটুকু বলে তিনি থেমে গিয়ে দুজনের দিকে তাকিয়ে রইলেন। ওনার তাকানো দেখে সাদিয়া আমার দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। কোথাও তিনি সাদিয়ার বলা কথাগুলো শুনতে পাননি তো আবার? তাহলে নির্ঘাত একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে যাবে। আমাদের অযথা আশঙ্কার পানি ঢেলে তিনি কিঞ্চিত রাগের সাথে বললেন, তামান্না, তোমাকে না আমি একটা কাজ দিয়েছিলাম, এই একটা কাজও তুমি ঠিকভাবে করতে পারলে না? বলি এরকম ছোটখাটো কাজই যদি না সামাল দিতে পারো, তাহলে প্রথম দিন এসে কোন স্পর্ধায় আমার সংসারের হাল ধরতে গিয়েছিলে? তোমার মামনি কিছু শিখিয়ে পাঠায়নি তোমায়? মা আমি তো করতে যাচ্ছিলাম, কিন্তু তিনি ডান হাত তুলে থামানোর মতো করে বললেন, বেশ, কোনো কৈফিয়ত শুনতে চাই না, তুমি তোমার কাজে যাও, ওকে আমি দেখছি। কথাটা বলে মা সাদিয়ার দিকে কঠোর চোখে তাকালেন। আমাকে পাঠিয়ে দিন। তিনি সাদিয়ার সাথে কি নিয়ে কথা বললেন তা আমার জানা নেই, তবে আমি বেরিয়ে আসার আগ মুহূর্তে সাদিয়ার করুণ চাহনি দেখে তার প্রতি আমার ভীষণ মায়া লাগলো। সাদিয়ার রুম থেকে বেরিয়ে আসার সময় ভাবছি কিছু তো একটা গন্ডগোল আছে, নয়তো হুট করে বাবা মায়ের এমন সিদ্ধান্ত নেওয়া কেন? সবটা জানতে হলে আমাকে পাত্রপক্ষ যাওয়া অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু আমি যে অধৈর্যশীল, তাতে করে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার আগেই না মরে ভূত হয়ে যায়। কি হতে পারে ভাবতে গিয়ে তনিমার কথা মনে পড়ে গেল। আচ্ছা তনিমাকে কি একটা ফোন দেব? ও কি জানে সাদিয়ার ব্যাপারে কিছু? কিংবা জানলেও কি বলবে আমায়? এদিকে মা এত বড় একটা কথা বললেন যেটা হজম করার মতো হজম শক্তিও নেই আমার। আল্লাহ, কোথায় যাই? দুহাত তুলে আল্লাহর কাছে বললাম, হয় তুমি আমায় কথা হজমের ক্ষমতা দাও, নয়তো ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি করে দাও। বলে ফোনটা ব্যাগ থেকে তুলে নিলাম। তুলে নিতে মনে হলো, না থাক, আল্লাহ তুমি আপাতত আমাকে ধৈর্য বাড়িয়ে দাও, আমি বরং কাজ ছেড়ে রয়ে শুয়ে সবটা শুনবো। তাই সব শেষে কাজেই মনোযোগ দিলাম। সামিরা কঠোর দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়ে আছেন। সাদিয়ার কাছে মনে হচ্ছে তার মা তাকে এই একজোড়া চোখের দ্বারা বুঝি ভস্মীভূত করে শান্ত হবেন।
তামান্না চলে যেতে তিনি সাদিয়াকে শাসাতে শুরু করলেন। ওর সাথে এত কি নিয়ে কথা বলছিলে? সাদিয়া মনে মনে ঠিক যে ভয়টা পাচ্ছিল তাই যেন সামিরা উচ্চারণ করলেন। ভয়ের সাথে সাথে কণ্ঠ জুড়ে জড়তা এসে ভর করলো সাদিয়ার। কই কি বলেছি? সাদিয়া, তুই আমার পেট থেকে হয়েছিস নাকি আমি তোর পেট থেকে হয়েছি? তুই কি ভাবছিস তোর মতলব আমি বুঝি না? ভালোই ভালোই বলছি, চুপচাপ রাজি হয়ে যা। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সামিরার ধমকের সাথে পরাজিত হয়ে সাদিয়া শব্দ করে কেঁদে দিল। মা, আমি এই বিয়েটা করতে পারবো না, প্লিজ বোঝার চেষ্টা করো। সাদিয়ার কান্নায় সামিরা গলল, কিন্তু জানা গেল না, তবে কণ্ঠস্বর খানিকটা ক্ষীণ শোনালো। কেন পারবি না? এত কিসের সমস্যা তোর বিয়ে করতে? সাদিয়া ভেতরে ভেতরে কথা সাজিয়ে নিল, যতটা সম্ভব খুব সাবধানতা অবলম্বন করার চেষ্টা করলো, যদিও জানে না তাতে সামিরার মন কতখানি গলবে, তবে চেষ্টা করতে বাধা কিসের বলল। মা, আমি এখন আমার পড়াশোনা কমপ্লিট করি নাই। যেখানে ভাইয়া ডাক্তার সেখানে আমি তো মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। অন্তত পক্ষে আর 2টা বছর আমাকে সময় দাও। সন্দিহান হয়ে সামিরা বললেন, ও এই ব্যাপার, নাকি অন্য কোনো মতলব আছে? না মা, অন্য কিসের মতলব থাকবে? কোনো মতলব টপলব নেই, বিশ্বাস করো। সামিরা কিছু একটা ভাবলেন। মা হয়ে তিনি যা বুঝলেন তাতে মেয়ের হাব ভাব তার কাছে মোটেও সুবিধার ঠেকছে না। 2 দিন আগে লোকমুখে যা শুনেছেন তা যদি সত্যি না হয়ে থাকে তাহলে সাদিয়ার আগে আপত্তি কিসের? এদিকে মেয়ের চালাকি ধরতে হলেও তাকে নীরবে থেকে সবটা জানতে হবে। একে তো এ সময়টা সাদিয়ার আবেগের বয়স, তার উপর বেশি জোর জবরদস্তি করলে শেষে উল্টোপাল্টা কিছু না করে বসে। ছেলেকে তো মনের মতো পাত্রী দেখে বিয়ে করাতে পারলেন না, তাই মেয়েকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে তিনি রাজি নন। আচ্ছা, ব্যাপার না, দেখতে আসলেই তার বিয়ে হয়ে যায় না? তুই আজকে শুধু তাদের সামনে যাস, তারপরেরটা পরে দেখা যাবে। কিন্তু যদি তারা আমাকে পছন্দ করে বসে? মনের কথা চেপে না রেখে সাদিয়া সরাসরি বলল, আপাতত তারা দেখুক। তুমি ফেলনা নাও যে বিনা কথাবার্তায় তাদের হাতে তোমাকে তুলে দেব। সবটা বাজ বিচার করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। নিজের বাবা মা আর ভাইয়ের ওপর এতটুকু ভরসা রাখো। বলে তিনি চলে যেতে উদ্যত হলেন। পরক্ষণে ফিরে এসে সাবধান করে গেলেন। আর বাহিরে কারোর কাছ থেকে একদম আজে বাজে পরামর্শ নেবে না বলে দিলাম। দুপুরের পর বাবা আর সাদিব বাসায় চলে এসেছে। সচরাচর কেউ এই সময়ে বাসায় আসে না। বাবা আসেন দুপুরের লাঞ্চ সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পুনরায় বেরিয়ে পড়েন। অন্যদিকে সাদিবের আসা যাওয়ার কোনো নির্দিষ্ট সময় থাকে না। সবার উপস্থিতি দেখে বুঝলাম আসলে আমি ছাড়া বাসায় বাকি সবাই জানতো সাদিয়াকে পাত্রপক্ষ দেখতে আসার ব্যাপারে। আমাকে কেউ একটিবার জানানোর প্রয়োজন বোধ করলো না ভেবে একটু কষ্টই পেলাম। যাগ্গে সে ব্যাপার না ভাবি, না জানলে না জানা, জানলেও অবশ্য লাভ তো না হতো, তাতে তাদের লোকসানের আশঙ্কাই বেশি ছিল। তার চেয়ে বরং ভাবনা চিন্তা বাদ দিয়ে কিচেনে গিয়ে একবার সবকিছুতে চোখ বুলিয়ে আসি, দেখি সব ঠিক আছে কিনা। এ পরিবারের কেউ আমাকে কিছু না ভাবুক, আমার তো অন্তত এ পরিবারের ব্যাপারে একটু হলেও দায়িত্ব আছে। পাত্রপক্ষ আসার আগে বাসায় আর এক মেহমানের আগমন ঘটলো। একজন পৌর মহিলা, সাথে ওনার মেয়ে। সম্পর্কে পৌর মহিলাটি আমার ফুপু শাশুড়ি এবং মেয়েটি আমার আরেকটি ননদ। সাদিবের বিয়ে তো ওনাকে দেখিনি, তাই শুরুতে ওনাকে সেভাবে চিনতে পারিনি। ওনাকে দেখে এগিয়ে গিয়ে সালাম দিতে উনি সালামের জবাব দিয়ে আমার ওপর থেকে নিজ সবটা একবার চোখ বুলিয়ে দেখলেন। মাকে ডেকে জিজ্ঞেস করলেন, সামিরা, এ কি আমার সাদিবের বউ নাকি? মা মাথা নেড়ে সম্মতি জানালে মেয়েটা বিস্মিত চাহনিতে আমার দিকে তাকিয়ে দেখলো। অতঃপর তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে বলল, আরে মা, তুমিও না কি বলো না বলো ঈশা, ও কেন সাদিব ভাইয়ার বউ হতে যাবে? নিশ্চয় মামি তোমার সাথে মজা করেছে। ও এ বাড়ির বউ হওয়ার কোনো প্রশ্নই আসে না। সাদিব ভাইয়ার চয়েস এত খারাপ না। মেয়েটার মুখের উপর এভাবে বলা কথাটা আমার গায়ে এসে একদম কাঁটার মতো বিঁধল যেন। মানুষ অপমান করে ঠিক আছে, তাই বলে সামনাসামনি মুখের উপর এভাবে অপমান করবে? আচ্ছা মেয়ে তো, কথাটা বলার সময় যেভাবে নাক তুলেছে
তাতে দেখেই বোঝা যাচ্ছে এ মেয়ে ভীষণ দেমাগী মেয়ে। সামনের যত দিন ওরা এ বাড়িতে থাকছে তাতে করে আমার জন্য দিনগুলো নিশ্চয়ই খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। ওর দিকে তাকিয়ে মনে মনে বললাম, আজ খালি আমার কিছু হও না তুমি। চান্দু, সাদীপের ফুফাতো বোন দেখে বেঁচে গেলে, না হলে দেখতে আমাকে খারাপ বলার শোধ তোমার থেকে কিভাবে নিতাম। মা বললেন, সেসব এখন থাক, তার আগে যাও ফ্রেশ হয়ে এসো। অনেক দূরের পর জার্নি করে এসেছো, কিছুক্ষণ বাদে তো আবার মেহমান চলে আসবে। মেয়েটি বলল, কে আসবে? সাদিয়াকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে। সে কি মামি, এত তাড়াহুড়া কেন করছো? সবে তো সাদিক ভাইয়ের বিয়ে করলো, আর ওর বয়সই বা কতটুকু হয়েছে, এত তাড়া কিসের? ফুপু শাশুড়ি নিজের মেয়েকে কথার জবাবে বললেন, সেসব নিয়ে তোকে ভাবতে হবে না, সবাই তো আর তোর মতো আইবুড়ো থাকতে চায় না। থাকতে কই চাইলাম, যাকে বিয়ে করতে চেয়েছি তাকে তো এনে দিতে পারলে না, এখন সব দোষ আমার হয়ে গেল। মেয়েটি নিজের ব্যাগ হাতে নিয়ে আমার দিকে আর চোখে তাকিয়ে বিড়বিড় করে কথাগুলো বলে ভেতরের দিকে চলে গেল। মেয়েটি চলে যেতে ফুপু শাশুড়ি আমার দিকে এগিয়ে এসে বললেন, ওর কথাই তুমি কিছু মনে করো না কেমন? তোমার ননদ ভাই তো, তাই একটু মজা করেছে। হ্যাঁ, আমি তো বাচ্চা, তাই কোনটা খোঁচা মারা কথা আর কোনটা হাসি ঠাট্টা কিছুই বুঝি না। বুঝিয়ে দিয়ে ভারী উপকার করলেন। ভেতরে একথা আওড়ালেও ওপর দিয়ে মৃদু হেসে ওনাকে বললাম, না ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। সেই দিন পাত্রপক্ষ আসতে তুলনামূলকভাবে দেরিই করলো। তাদের কথা ছিল বিকেলের মধ্যে আসবে, অথচ বিকেল গড়ির সন্ধ্যা নামার পর মুহূর্তে তারা সাদিয়াকে দেখতে হাজির হয়েছে। সাদিপের ফুফাতো বোন অবিবাহিত হওয়ায় দরুন মা তাকে চেয়েও বলতে পারেনি সাদিয়াকে আনার ব্যাপারে। এদিকে পাত্রীর ভাবি হওয়ার সুবাদে আমাকে পাঠানো হয়েছে পাত্রীর সাথে। ড্রয়িং রুমে প্রবেশ করতে বাধ্য চোখ গেল সাদিপের দিকে। দেখতে পেলাম লোকটা মুখ ভার অবস্থায় মাথা নিচু করে রেখেছে। এর আবার কি হলো? বাসায় ফেরার পর তো বেশ ভালোই দেখলাম, হয়তো বোনের বিয়ে হয়ে যাবে সেটা ভেবেই মন খারাপ। পরক্ষণে পাত্রের আসনে বসা ছেলেটিকে দেখে হতভম্ব হয়ে গেলাম। সাদিবের মুখ ভার করে বসে থাকার কারণ আমার এতক্ষণে আর বুঝতে বাকি রইল না। আমার অবস্থা সে বুঝতে পারলো কিনা জানা না গেলেও আমার উপস্থিতি টের পেতে সাদিব আর আমি একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলাম। উপস্থিত সবার মাঝে সাদিয়াকে নিয়ে যেতে এক ভদ্রমহিলা হাসি মুখে সাদিয়াকে ডেকে নিজের পাশে বসালেন। বোঝাই যাচ্ছে উনি হয়তো পাত্রের মা। থুতনিতে হাত রেখে মন্তব্য করলেন, বাহ, মেয়ে তো ভারী মিষ্টি দেখতে, বুঝতে হয় আমার ছেলের পছন্দ আছে। ভদ্রমহিলার কথা বলা শেষ হতে পাত্রের আসনে বসা লোকটা সাদিয়ার দিকে না তাকিয়ে আর চোখে বরং আমার দিকে তাকিয়েছে। ততক্ষণে আমি মজলিস থেকে অনেকখানি দূরত্ব রেখে দাঁড়িয়েছি। লোকটার মতিগতি বোঝার চেষ্টা করছি। ভরা মজলিসের মাঝে সাদিব উঠে এসে আমাকে ইশারায় ভেতরের দিক যেতে বলে নিজেও সাথে চলল। আমি চলে আসার সময় পেছন থেকে শুনতে পেলাম লোকটা বাবাকে জিজ্ঞেস করলো, উনি কে? বাবা বললেন, আমার পুত্রবধূ বলতে পারেন, আমার আরেকটি মেয়ে। তোমাকে ওইখানে কে যেতে বলেছে? সাদিব ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলো। সাদিবের এহেন আচরণে আমার মাঝে বিস্ময় ভর না করে পারলো না। মানে? এত মানে পানে জানি না, ওরা যতক্ষণ আছে তুমি ততক্ষণ বাহিরে যাবে না, এখানে চুপচাপ বসে থাকবে। প্রয়োজনে বসে বসে মোবাইল গুতাও, তাও যাবে না। কি আশ্চর্য, কেন সেটা তো বলবে। আমি যাওয়া সেখানে এত কি প্রবলেম ক্রিয়েট হলো শুনি? এত আশ্চর্য হওয়ার তো কিছু নেই তামান্না, আমি তোমার হাজবেন্ড। তোমার হাজবেন্ড বলেছে বিধায় তুমি যাবে না। সাদিবের চোখে মুখে জেলাসি ভাব যেন আচমকা আমার হৃদয়ে ছুঁয়ে গেল। মনে মনে ভাবলাম, ডাক্তার সাহেব, তোমার চোখে তো এতদিন এটাই দেখতে চেয়েছিলাম। তবে তুমি যাই বলো না কেন, বাইরে না গিয়ে থাকলেও এখানে একা বসে থেকে বোরিং আমি হচ্ছি না। তাছাড়া তোমাকে তো একটু বাজিয়ে দেখারও দরকার আছে, কি বলো? চোখে মুখের ভাব এমন বজায় রাখার চেষ্টা করলাম যেন সাদিব বুঝতে না পেরে আমি যে তাকে বাজিয়ে দেখছি। তুমি এমন ভাব করছো যেন আমি বাইরে গেলে লোকটা আমাকে তার সাথে করে নিয়ে চলে যাবে। সাদিবকে আওড়াতে শোনা গেল, নেবেই তো? কেন নেবে? একটা বিবাহিত মেয়েকে তাদের নিতে দায় পড়েছে? না, পড়ু। লোকটা ইরেনার বিয়ের পর থেকে তোমার পিছনে লাগতে লাগতে যে এত দূর চলে আসবে কে জানতো।
আরে তুমি এত হাইপার হচ্ছ কেন? ওরা তো সাদিয়াকে দেখতে এসেছে, এখন নিশ্চয়ই আর ভুল মেয়েকে দেখতে আসেনি। লোকটা ফ্যাল করে সেই তোমাকেই দেখছিল, আমি স্পষ্ট দেখতে পেয়েছি। সাদিপের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছি। তাহলে আমি বলি কি, এই বিয়েতে না দিলেই পারো। সাদিপ অস্থির হয়ে উসখুস করতে করতে বলল, এই মুহূর্তে সেটা বলতে পারছি না বলেই তো তোমায় নিয়ে ভেতরে চলে এসেছি। উফ, অসহ্য লাগছে। কারে অসহ্য লাগতেছে? সাদিপ এতক্ষণ কথা বলার সময় মেঝেতে দৃষ্টি নামিয়ে কথা বলছিল। আমার প্রশ্নে সে চোখ তুলে তাকালো, এক পলক তাকিয়ে থেকে বিরক্ত চেপে বলল, তোমাকে? তাহলে আমি চলেই যাই। এত যখন তোমার আমাকে অসহ্য লাগছে বলে তার পাশ থেকে উঠতে যাব, অমনি আমার হাত ধরে টেনে আবার তার পাশে নিয়ে দাঁড় করালো। দৃষ্টিতে যথেষ্ট কড়া ভাব সংযত রয়েছে। কি হয়েছে? কোথাও যাবে না তুমি। গেলে ওখানে অনেক কথাই উঠতে পারে। হতে পারে মা তোমাকে কথা শোনাবে। তাই তোমার এই মুহূর্তে আমার পাশে বসে থাকার এই শ্রেয়। আমিও বাইরে যাচ্ছি না, চুপচাপ বসে থাকো। সাদিপের কথার যুক্তি বুঝতে পেরে আমি আর লাগাইনি। তার বলা অনুযায়ী যথেষ্ট চুপচাপ পাশে বসে থাকার চেষ্টা করছি। কিন্তু আমি চুপচাপ থাকাটাই যেখানে দুষ্কর, সেখানে বসে থাকা তো বহু দূরের ব্যাপার। সাদিপ খাটে আধশোয়া হয়ে ফোন ঘাটাঘাটিতে ব্যস্ত। এদিকে আমি তার পাশে বসে আনমনে পা দুলিয়ে যাচ্ছি। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর মায়ের ডাক এলো। বাবা কই তুই? এখানে কি করছিস? সাদিপ ফোন রেখে উঠে বসলো। কেন মা, কি হয়েছে? কি হয়েছে মানে? ওইখানে বিয়ের কথাবার্তা চলছে, তুই ভাই হয়ে রুমের মধ্যে বউ নিয়ে ঘাপটি মেরে বসে আছিস। এত অধপতন কবে হয়েছে তোর? মা যে সাদিবের পাশে আমাকে বসে থাকতে দেখে খুশি হননি তা ওনার চোখে মুখের অবস্থায় স্পষ্ট জানান দিচ্ছে। আমাকে উদ্দেশ্য করে তিনি বললেন, তোমাকেও বলি, একেবারে ঘরের ভিতরে এসে খুঁটি গেড়ে বসে আছো। অসময়ে বসে থাকার মানে কি? এলে তো এলে, আমার ছেলেটাকেও সাথে করে নিয়ে এলে। এমন তো না যে তোমাকে আমি শুধু খাটাই। আজকের দিনেই তো অন্তত একটু সাহায্য করতে পারো আমাকে। মা তুমি ভুল বুঝছো, আমারই ওইখানে ভালো লাগেনি। শরীরটা ভালো লাগছিল না, দেখে চলে এসেছি। সে কি হয়েছে তোর? মা ব্যস্ত হয়ে সাদিবের মাথায় হাত বোলালেন। এত ব্যস্ত হয়েও না, শুধু মাথাটা একটু ধরেছে, এই যা। শুনে মা আমাকে আদেশের স্বরে বলল, তুমি দাঁড়িয়ে কি দেখছো? যাও ছেলেটার জন্য এক কাপ গ্রিন টি করে আনো। বললো না ওর মাথা ধরেছে? সারাটা দিন বাহিরে বাইরে খেতে বেড়ায় ছেলেটা, অথচ ঘরে এসেও একটু শান্তি জুটে না। শেষের কথাটা বিড়বিড় করে বললেন। সাদিবের মুখের দিক তাকিয়ে আছি। বাহিরে কি সত্যি যাব কি যাব না সেই ভাবনায় মন জুড়ে বিচরণ করছে। মায়ের সামনে সাদিবও সেভাবে কিছু বলতে পারলো না, শুধু নিষেধ করছিল এ সময় তার গ্রিন টি চাই। না, কিন্তু মা তো নাছোড়বান্দা, তিনি ঠিক পাঠিয়ে দিলেন। আসার সময় তাই যথেষ্ট চেষ্টা করলাম নিজেকে আড়াল করার। মার পরপর সাদিবও রুম ছেড়ে বেরিয়ে আসতে নিচ্ছিল। পরক্ষণে আমাকে ওড়না পেঁচিয়ে ঘুমটার আড়ালে দেখতে পেয়ে পুনরায় ফিরে গেছে। হয়তো বুঝেছে কোনো ব্যাপার না, তাদের চক্ষু আড়ালে থাকতে সক্ষম তো হয়েছি, কিন্তু ঘটনা ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। সবটা মায়ের অন্তরালেও রইল না। তারা চলে যাওয়ার পরপরই বোমাটা ফাটলো। ড্রয়িং রুমে মা মুখ বেজার করে বসে আছেন। সাদিয়ার মুখে আত্মতৃপ্তির হাসি। বাবা হতভম্ব। সাদিপ আমাকে নিয়ে চলে আসার পর মুহূর্তে পাত্র তার মায়ের কানে কানে নাকি বলেছে পাত্রী হিসেবে সে আমাকে ভেবেছিল। অন্যথায় সাদিয়াকে তার পছন্দ হয়নি, বিয়ে করলে অন্য কাউকে করবে, তবুও সাদিয়াকে নয়। শুনে ভদ্রমহিলা ছেলেকে বোঝানোর চেষ্টা করলেও খুব একটা সুবিধা করতে পারেনি। মেয়ের ভালো পরিবার, ভালো বংশ মর্যাদা দেখে তিনি সাদিয়ার জন্য রাজি হলেও পাত্র সাদিয়াকে সরাসরি নাকচ করে সবার সামনে দিয়ে হিড়হিড় করে চলে গেছে। সাদিবের ফুপুমা এবং বাবাকে উদ্দেশ্য করে বললেন, শেষে কিনা এই দিনও দেখার বাকি ছিল। কোনো বাড়িতে আমি আজ অব্দি শুনিনি যেখানে বাড়ির অবিবাহিত মেয়ে রেখে লোকে কিনা ছেলের বউকে পছন্দ করে। ফুপু শাশুড়ির কথার পিঠে বাবা বললেন, এটা মাত্র একটা ভুল বোঝাবুঝি ছিল, সেটার মিটমাট হয়েছে, ভালোই হয়েছে। মা তেতে উঠলেন। কোথায় ভালো হয়েছে শুনি? তারা যে মুখের উপর অপমান করে গেছে তার বেলায়। আহ সামিরা, দুনিয়া কি ছেলের কমতি পড়েছে নাকি? আমার মেয়ের জন্য আমি এর থেকেও 1000 গুণে ভালো পাত্র খুঁজে বের করব। ড্রয়িং রুমে কথার কড়াঘাতে সাদিবের কানে যেতেও সক্ষম হয়েছে।
সাদিবের তখনকার আন্দাজে ঠিক ছিল, পাত্রপক্ষ বাসা থেকে গেলে নির্ঘাত একটা কাণ্ডকীর্তি ঘটবে। তবে বাবার উপস্থিতির জন্য মা সেদিন বেশি কিছু বলতে পারেনি, শুধু রাগে গজগজ করে গেছেন। সবটা বুঝতে পেরে সাদিব আমাকে বললেন, দেখেছো কেন তখন সেদিকে মুখ হতে দেইনি? হাত থেকে ধোয়া ওঠা গ্রিন টির গরম কাপটা টেনে নিয়ে বলে, এই জন্যই শরীয়ত মোতাবেক হাজবেন্ডের সব কথা শুনতে হয়। আশা করি পরেরবার তোমাকে এটা মনে করিয়ে দিতে হবে না। সাদিয়া অন্যদিনের তুলনায় আজ ভীষণ প্রফুল্ল। গুনগুন করে কখনো গান গাইছে তো কখনো ওড়না উড়িয়ে নেচে চলেছে। সারাদিন সে ঘরেই ছিল, বাইরে বেরোনোর বিশেষ কোনো প্রয়োজন পড়েনি। এভাবে নেচে গিয়ে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ব্যক্তিগত ব্যবহার্য ফোনটি হাতে তুলে আনমনে ফোনের স্ক্রিনে টাইপ করা শুরু করে দেয়। অতঃপর টাইপ শেষে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ফোন হাতে রুম ছেড়ে বেরোয়। ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু হয়ে গেছে, দুদণ্ড দম ফেলবার সময়টুকুও পাচ্ছে না। সারা বছর যত ফাঁকি ঝুঁকি মেরেছি তার কড়াই গন্ডায় হিসাব চুকাচ্ছি। বাহিরে আবহাওয়ার গরমে প্রকোপ ভালো মতোই উড়াচ্ছে। রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে নেমে ঘেমে একাকার অবস্থা। তার উপর ধুলোবালিতে আমার অ্যালার্জির সমস্যা রয়েছে। প্রতিদিনের এরূপ অবস্থায় বাসায় ফিরে শাওয়ার না নিয়ে থাকা দুষ্কর। পরীক্ষা শেষ করে বাসায় ফিরে আসতে দেখা হয়ে যায় ননদিনীর সাথে। ননদিনীকে দেখে বুঝলাম তিনি বেজায় খুশি। এত খুশির কারণ ঠিক কি হতে পারে এই মুহূর্তে জিজ্ঞেস না করে আন্দাজ করাটাও মুশকিল। পরশু পাত্রপক্ষের থেকে নেতিবাচক জবাব শুনেও তাকে এতটা খুশি হতে দেখিনি। কি ব্যাপার? ননদিনীকে আজ একটু খুশি খুশি দেখাচ্ছে। সাদিয়া প্রফুল্লতার সাথে বলল, একটু না, বলো অনেক। তাই নাকি? তা শুনি, এত খুশির কারণটা কি? সাদিয়া খানিকটা আমতা আমতা করতে লাগলো। হয়তো ভাবছে আমাকে বলাটা আদৌ কতটা যৌক্তিক হবে। তার হাবভাবে আমিও সেভাবে আমলে নেইনি। একে তো গরমে জুবুথুবু অবস্থা, তার উপর ক্লান্ত শরীর, একটু জিরিয়ে নেওয়ার প্রয়োজন বোধ করে তাই তাকে বললাম, আচ্ছা তুমি বরং বসো, আমি ফ্রেশ হয়ে আসি কেমন? সে মাথা নাড়িয়ে সম্মতি জানালে আমি আমার মতো করে ফ্রেশ হতে চলে গেলাম। আধ ঘন্টা বাদে ফিরে এসে রুমের কোথাও দেখতে না পেয়ে ভাবলাম হয়তো নিজের রুমে চলে গেছে। কতক্ষণই বা অযথা বসে থেকে অপেক্ষা করবে। পরক্ষণে তাকে ব্যালকনি থেকে বেরিয়ে আসতে দেখা গেল। এবার তার চেহারা আগেরকার তুলনায় খানিকটা মিয়ে যাওয়া লাগলো। আমাকে দেখে হতাশার সুর টেনে বলল, ভাবি তোমাকে না আমার একটা সাহায্য করতে হবে। কি সাহায্য? তোমাকে আমার হয়ে একজনের সাথে দেখা করতে হবে। মানে? সাদিয়া তখনকার প্রফুল্লতার কারণ থেকে শুরু করে এখন পর্যন্ত সবটা খুলে বলল। সাদিয়ার কথায় বিস্ময় আমি হতভম্ব না হয়ে পারলাম না। মেয়েটা এতদিন ধরে আড়ালে আবডাল থেকে এত কিছু করে বেরিয়েছে, অথচ কেউ ঘুণাক্ষরেও টের পেল না। সমবয়সী এক ছেলের সাথে সাদিয়ার রিলেশনে জড়িয়েছে। সম্পর্কের সময়সীমা প্রায় বছর 3। ছেলেটার সাথে প্রায় সময় এদিক সেদিক ঘুরতে যাওয়া পড়ে। সব থেকে আজব লেগেছে এই বিষয়টা যে ছেলেটার সাথে সাদিয়ার সম্পর্কের ব্যাপারে তনিমাও জানতে পারেনি। বলা যায় ছেলেটিকেই কাউকে বলতে নিষেধ করেছে। শেষবার সাদিয়া যখন ছেলেটির সাথে ঘুরতে বেরিয়েছিল তখন বাসায় জানতো সাদিয়া ক্লাস করতে গেছে। দুজন দু জায়গায় পড়ার কারণে তাদের দেখা সাক্ষাৎ সবসময় বাইরে করা লাগতো। সেদিন দেখা করতে গিয়ে সাদিবের বাবার দোকানের এক কর্মচারী দেখে সাদিয়াকে চিনতে পারে। ছেলেটার ব্যাপারে বাবাকে বলা হলে তিনি সরাসরি মেয়েকে না জানিয়ে মায়ের মাধ্যমে সাদিয়ার থেকে জানতে চান। সাদিয়া তখন বেঁকে বসেছিল এবং সেখানেই তার মায়ের সন্দেহে প্রগাঢ় হয়। এ নিয়ে মামের মধ্যে গোপনের যুদ্ধ বিগ্রহ চলতে থাকে। তারই মাঝে বাবার কাছে সাদিয়ার বিয়ের প্রস্তাব আসে। এমত অবস্থায় সাদিয়ার মুখ থেকে কথা বের করার জন্য এর থেকে ভালো উপায় আর দুটো ভেবে পায়নি তারা। সাদিয়ার কাছে সব শুনে বিস্মিত হলাম। একই ছাদের তলায় থাকি অথচ কিছুই জানতে পারলাম না। সাদিয়া সবটা বলে স্থির হয়ে বসে রইল। সাদিয়াকে সোজা সাপটা বললাম, ছেলেটা কি সব জানে? সাদিয়া ইতিবাচক ভাবে মাথা নাড়ালো। সব শুনে কি বলে? ও বলেছে ওর কথা যেন কোনোভাবে বাসায় না বলি। এমা, সে কি? কেন? ওর তো এখন স্টাডি কমপ্লিট হয়নি, জানালে বাসাতেও তো মেনে নেবে না। তাহলে সেদিন যে পালানোর কথা বলেছিলে? ও বলেছে বেশি জোর করা হলে যেন তার কাছে চলে যাই। সে বলল আর তুমি রাজি হয়ে গেলে? সাদিয়া মাথা নাড়ালো, বলল, কি করব?
ভালোবাসি যে। সাদিয়ার কথায় এই মুহূর্তে কেন জানি না তাচ্ছিল্যের সাথে হাসি পেল। পরক্ষণে মনে হলো আবেগের বয়স, কোনটা ভালোবাসা কোনটা আবেগ কিছুই বোঝার মতো বোধ এখনো হয়নি ওর। মেয়েটাকে সান্ত্বনা দিতে বললাম, ভালোবাসলে পালাতে হবে? এছাড়া উপায় নেই তো। আচ্ছা, আমি তোমার ভাইয়ার সাথে এ ব্যাপারে কথা বলবো। কথাটা শুনতে পেয়ে সাদিয়া অনেকটা আটকে উঠলো যেন। বাসা থেকে সাথে সাথে উঠে দাঁড়িয়ে পড়লো। না, ভুলেও না, ভাইয়াকে বলা মানে মাকে বলার সমান। তুমি চেনো না, মা জানতে পারলে আমাকে একদম পুঁতে ফেলবে। সাদিয়ার কথা এবার বিরক্ত লাগছে। প্রেম করার আগে মনে ছিল না, এখন পুঁতে যাওয়ার ভয় পাচ্ছিস? কথাটা বলতে চাইলেও ওপর থেকে বিরক্তি প্রকাশ করলাম না। বয়সী বা তার কত দুর্য, এ বয়সে এমন আবেগ থাকবে এটা স্বাভাবিক, কিন্তু তাই বলে আবেগের বশে বাবা মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে পালিয়ে বিয়ে করাটা একদমই বেমানান। প্রয়োজনে বাবা মায়ের হাতে পায়ে ধর। ছেলে এবং ছেলের পরিবার ঠিকঠাক মতো হলে কয়েকদিন পর ঠিক মেনে নেবে। আমাকে নির্বাক থাকতে দেখে সাদিয়া নিজে থেকে বলল, আমি তোমার কথা ওকে বলেছি, তুমি কি একবার ওর সাথে কথা বলবে প্লিজ? আমার কথা কি বলছো? তুমি কি পাগল টাগল হলে নাকি সাদিয়া? তোমার মা যদি একবার শোনেন এ কথা তাহলে বুঝতে পারছো কি হতে পারে। আমি জানি মা তোমাকে অপছন্দ করে, কিন্তু এই কথাটা আমি শেয়ার করার মতো তুমি ছাড়া আর কাউকে ভরসা করতে পারছিলাম না। প্লিজ তুমি শুধু একটিবার কথা বলো, শুধু একটিবার। এই কথাটা এমনিতেও তুমি ছাড়া কেউ জানতে পারবে না। সাদিয়ার অনুনয় বিনয়ের কাছে আমাকে এ প্রকার বাধ্য হয়ে রাজি হতে হলো। তবে আমিও ওকে একখানি কঠিন শর্ত জুড়ে দিলাম। তার আগে তোমাকে আমার একটা শর্তে রাজি হতে হবে। কি সত্য? তুমি শুধু বলো, ওকে পাওয়ার জন্য আমি যে কোনো শর্তে রাজি আছি। প্রথমত ওর সাথে আমি ছদ্মবেশে কথা বলবো। যতক্ষণ কথা বলবো ততক্ষণ তুমি আড়াল থেকে ধৈর্য ধরে সবটা দেখবে। আশা করি এটা কেন বলছি তোমার সাথে তখনই ক্লিয়ার হয়ে যাবে। বাকিটা না হয় পরে বলি। বিকেলের দিকে সাদিয়ার সাথে তার বলা গন্তব্যে পৌঁছলাম। জানি না মেয়েটার তকদিরে কি আছে, তবে তার মুখ থেকে যতটা শুনলাম তাতে স্পষ্টত ছেলেটার মধ্যে কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে। পরিবারকে জানানোর কথা বাদ দিলাম, না হয় বেকার হয় পরিবারকে বলতে পারবে না, তাই বলে বেস্ট ফ্রেন্ডের থেকে লুকিয়ে এত কিছু কিভাবে সম্ভব? তার উপর বিয়ের জন্য অপেক্ষা করতে না বলে সরাসরি পালিয়ে যেতে উস্কানি কেন দেবে? ছেলেটার উপর সন্দেহ করার মতো এমন অনেকগুলো কারণ দেখছি। আমি যে ভাবছি ভালোই ভালোই যদি সেরকমটি হয় তাহলে সেটা সাদিয়ার জন্য ভালো। অন্যথায় বাসায় গিয়ে আজকের মধ্যে সাদিবকে সবটা জানানোর সিদ্ধান্ত নিয়েছি। যা হওয়ার সেটা পরে দেখা যাবে। সামনে অনেকক্ষণ যাবত একটা ছেলেকে ঘুরঘুর করতে দেখছি। আড়ালে দাঁড়িয়ে সাদিয়া এদিকে লক্ষ্য রাখছিল। ছেলেটাকে এভাবে ঘুরতে দেখে সাদিয়া কি তাকাতে সাদিয়া চোখের ইশারা করতে বুঝলাম এটাই সেই ছেলে। বুঝতে পেরেও সেভাবে নির্বাক হয়ে বসে রইলাম। অপেক্ষা করতে থাকলাম মোক্ষম সুযোগের। অবশেষে সেই সুযোগটা বোধহয় আমার হাতে ধরা নিতে বাধ্য হলো। এক্সকিউজ মি, আমি কি আপনার এখানে একটু বসতে পারি? ছেলেটি হাসি মুখে এগিয়ে এলো। আমিও হেসে জবাব দিলাম, জি অবশ্যই। আড়ালে দাঁড়িয়ে থাকা সাদিয়ার প্রতিক্রিয়া দেখতে পেছনে তাকালাম। মেয়েটার মুখটা স্বাভাবিকভাবেই এতক্ষণে ফ্যাকাশে হতে শুরু করেছে। ছেলেটা যাতে আমাদের পরিকল্পনা বুঝতে না পারে তাই আমি নিজের মতো করে ফোন ঘাটাঘাটি করে ব্যস্ততা দেখাচ্ছি। ছেলেটা যে কারোর জন্য অপেক্ষা করছে বোঝাই যাচ্ছে। কেউ একজনকে ফোন দিয়ে কথা বলার সময় খেয়াল করলাম ছেলেটার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। এক হাত দূরে বসে ছেলেটার কথোপকথন শুনে বুঝতে পারছি সে তার গার্লফ্রেন্ড মানে সাদিয়ার সাথে কথা বলছিল। সাদিয়া হয়তো জানিয়েছে সে আসতে পারবে না, বাসা থেকে তাকে বেরোবার অনুমতি দেয়নি। আসার সময় এমনটাই তার সাথে আমার কথা হয়েছিল। ছেলেটা ফোন রেখে রাগে চটচট করতে থাকে। আমার দিকে আর চোখে দু একবার তাকাতে লক্ষ্য করছি চেহারা আর গায়ের গড়নের ফলে অনেকটাই আমার বয়স নিয়ে প্রায় সময় বিপাকে পড়ে যায়। কেউ কেউ তো আবার প্রথম দেখায় তনিমা আর আমার মধ্যে তনিমাকে বড় ভেবে বসতো। সেদিক থেকে অন্য সবার মতো ছেলেটা এখনো বুঝতে পারেনি আমি যে তার থেকে কয়েক বছরের সিনিয়র। শেষবার তাকাতে আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, কোনো সমস্যা? ছেলেটা পূর্বের ন্যায় রাগ চেপে হাসি ফুটিয়ে বলল, না, আপনাকে অনেকক্ষণ ধরে এইখানে একা একা দেখছি, কারোর জন্য অপেক্ষা করছেন বুঝি? না, একাই এসেছি। আমার বাসা কাছে তো, তাই প্রায় সময় বিকেলের দিকে এদিকে হাঁটতে আসি। আপনি বোধহয় কারোর জন্য অপেক্ষা করছেন তাই না?
নিশ্চয়ই আপনার গার্লফ্রেন্ডের জন্য। আরে না না, কি বলেন না আপনি? আমার কোনো গার্লফ্রেন্ড নেই। ততক্ষণ অবধি সব ঠিকঠাক ছিল, কিন্তু ছেলেটার সাথে দেখা করতে আসাটা যে আমার জন্য সামান্য বড়সড় একটা বিপদ বয়ে আনবে তখনও বুঝতে পারিনি। অনেকটা নিজের অজান্তে গিয়েই কুয়োতে ঝাঁপ দিয়েছি। ছেলেটার সাথে কথা বলার ফাঁকে ফাঁকে সাদিয়াকে লক্ষ্য করছি। কোনো মেয়েই তার প্রেমিককে অন্য মেয়ের সাথে হেসে কথা বলতে দেখলে নিজেকে ঠিক রাখতে পারবে না। সাদিয়ার বেলায়ও ব্যতিক্রম কিছু ঘটেনি। সাদিয়ার চেহারার অবস্থা দেখে নিজেকে সার্থক মনে হচ্ছে। সে আবেগের বশে যে কোনো পদক্ষেপ নিতেই পারে, তাই বলে আমি সবটা জেনে বুঝিয়ে তাকে অপাত্রে ভালোবাসা দান করে দিতে পারি না। কথার সাথে তাল মিলিয়ে আমি ছেলেটিকে বললাম, আপনি দেখতে এত হ্যান্ডসাম অথচ গার্লফ্রেন্ড নাই, কথাটা ঠিক বিশ্বাসযোগ্য না। ছেলেদের সাথে সব থেকে বড় ফ্লার্টিং এর থেকে ভালো কিছু বলে আছে আমার মনে হয় না। ভদ্রলোক হলে অবশ্যই এতক্ষণে অপরিচিত একটা মেয়ের সাথে সেদে সেদে কথা বলতে আসতো না। আমার কাছে প্রশংসা শুনে ছেলেটা যে ভেতরে ভেতরে টসকাচ্ছে তা তার চেহারার হাবভাবে দারুণভাবে প্রকাশ পাচ্ছে। আশা করি জায়গা মতো টোপ ফেলতে সক্ষম হয়েছি। এখন শুধু এখান থেকে ফেরার পালা। ছেলেটি এভাবে অনেক কথাই বলল, যার মধ্যে বেশিরভাগ ছিল নিজের সাফাই গাওয়া। এসব দেখে হঠাৎ এক কাণ্ড ঘটিয়ে বসলো সাদিয়া। আড়াল থেকে বেরিয়ে এসে ছেলেটির সামনে এসে দাঁড়ালো। সাদিয়ার হঠাৎ উপস্থিতিতে ঘাবড়ে গিয়ে ছেলেটি একবার আমার দিকে তো একবার সাদিয়ার দিকে মুখের দিক তাকাচ্ছে। জড়তা নিয়ে আমতা আমতা করে বলল, তুমি কখন এলে? এতক্ষণে সাদিয়াও ছেলেটার ওপর ভীষণভাবে ক্ষেপে গেল। রেগে ছেলেটাকে কিছু বলতে যাবে তার আগে সাদিবের ফুফাতো বোন রুনা এবং মাকে আমাদের দিকে এগিয়ে আসতে দেখা গেল। এদিকে মাকে আসতে দেখে সাদিয়াকে এবার রাগের পরিবর্তে ভয় ঘিরে ধরেছে। শুধু সাদিয়া বললে ভুল হবে, মায়ের সামনে পড়া মানে যে শুধু সাদিয়ার জন্য বিপজ্জনক তা কিন্তু নয়, বরং তার থেকেও বেশি বিপদের আভাসটা আমি নিজের জন্য পাচ্ছি। আমার সামনে দাঁড়িয়ে রুনা মাকে উদ্দেশ্য করে বলা শুরু করলো, দেখেছেন মামি, আমি বলেছিলাম না আপনাকে, তখন তো বিশ্বাস করলেন না। এবার নিজের চোখেই দেখুন, জানাশোনা নেই কোথাকার কোন ছেলের গলায় আপনার মেয়েকে ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করছে আপনার বৌমা। রুনার কথায় মা ভীষণ ক্ষেপে গেছেন। তেতে উঠে বললেন, এই মেয়ে, তুমি কোন সাহসে আমার মেয়েকে এখানে নিয়ে এলে? আমার ছেলের জীবন তো নষ্ট করলে, এখন আমার মেয়ের পেছনে উঠে পড়ে লেগেছো। আমার তখনই সন্দেহ হয়েছিল আপনার মেয়েকে ছেলে ধরাতে এখানে নিয়ে আসছে। তারপর সাদিয়াকে উদ্দেশ্য করে রুনা বলল, আর তোকেও বলি, ও বলল আর তুইও ধেই ধেই করে নাচতে নাচতে চলে এলি কেন রে? তোর বাবা মা কি মরে গেছে? মা রাগে কটমট করতে করতে সাদিয়ার গালে চড় বসিয়ে দিলেন। আমার জানা মতে মা সত্যিটা কিছুটা হলেও আন্দাজ করেছেন। তা সত্ত্বেও তিনি রুনাকে বুঝতে দিতে চাইলেন না, বরং বললেন, কার অনুমতিতে তুই ঘরের বাইরে পা রাখলি? মায়ের থেকে এই মেয়েটা বেশি অপর হয়ে গেছে। হ্যাঁ? সাদিয়ার গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। মা তাকে ঝাঁকিয়ে পুনরায় বললেন, কি হলো, জবাব দে। এত সাহস তুই কই থেকে পাইছিস? রুনা বা মায়ের কারোর কথা তখনও সেভাবে আমলে নিলাম না। ভেবেছি ধরা পড়ায় এবার বুঝি সাদিয়া সবটা স্বীকার করবে। অথচ আমাকে অবাক করে দিয়ে সাদিয়া কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি আসতে চাইনি, ভাবি তো জোর করলো। মা আগের তুলনায় বেশি তেতে উঠলেন। বাজখাই কণ্ঠে আমাকে বললেন, ও তাহলে এই ব্যাপার। বাপের সাথে সাথে আমার মেয়ের মাথাটাও তাহলে আগে থেকে চিবিয়ে খেয়ে নিয়েছো? আশেপাশের লোকজনের দৃষ্টি আমাদের দিকে। এত মানুষের সামনে মা এভাবে বলায় ভীষণ অপমানিত বোধ করছি। এতক্ষণ সাদিয়ার সত্যি বলার আশায় চুপ করে থাকলেও এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সাদিয়াকে বললাম, সাদিয়া, তুমি মিথ্যা কেন বলছো? আমি কখন তোমাকে বলেছি? তুমিও তো। সাদিয়া ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, যা তার স্বীকারোক্তিতে প্রকাশ পাচ্ছে। আমাকে কথা শেষ করতে না দিয়ে নিজেই বলে উঠল, ভাবি আমি মিথ্যা কেন বলবো? তুমি না বললে কি আমি এখানে আসতাম নাকি? এত বড় সাহস তোমার! আমার খাচ্ছো, আমার বাসায় থাকছো, আর পেছন থেকে আমাকেই ছুরি মারার চেষ্টা করছো। এতদিন তোমাকে তোমার মতো ছেড়ে দিয়েছি, তার মানে কি তুমি যা ইচ্ছে তাই করবে? মা, আমার কথাটা একবার শুনুন। কি কথা শুনবো তোমার? চোখের দেখা চাইতে বড় কোনো প্রমাণ আছে কি?
আজ শুধু সাদিপ আর ওর বাবা একবার বাসায় আসুক, এর একটা হেস্তনেস্ত না করে আমি ছাড়ছি না। তোমাকে সহ্য করছি মানে এই না তুমি আমার পরিবারের সাথে যা ইচ্ছে তাই করে বেড়াবে। বলে মা সাদিয়ার হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে বাসার দিকে চলে গেলেন। সাদিয়ার আচরণে নিজেকে এই মুহূর্তে সব থেকে বেশি অসহায় লাগছে। ওর কথা শুনেই তো এখানে এসেছি, আমি তো নিজে থেকে আসতে চাইনি, অথচ বাঁচার জন্য আমার ঘাড়েই শেষমেশ সব দোষটা চাপিয়ে দিল। বাসায় আসার পর রুম থেকে আর বের হইনি, বলা যায় ইচ্ছেই হয়নি। আমি তো জানি আমি কোনো দোষ করিনি, তারপরেও তখনকার ঘটনার জন্য এবং সাদিয়ার মিথ্যে স্বীকারোক্তির জন্য এই মুহূর্তে নিজের কাছে নিজেকে ভীষণ তুচ্ছ মনে হচ্ছে। কেন তার কথায় তখন সায় দিতে গিয়েছিলাম? এ বাসায় পা রাখার পর একমাত্র ওই তো ছিল আমার সময় কাটানোর সঙ্গী। বোনের বান্ধবী হওয়ার পাশাপাশি ওকে নিজের আরেকটা বোন ভাবতাম, অথচ সে যে আমার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করবে তা আমি স্বপ্নেও ভাবিনি। রুমে বসে আমি পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, যদিও এর মাঝে হাতে 3 সময় আছে। তবুও একা একা বসে না থেকে ভাবলাম কিছুটা এগিয়ে রাখি। দরজার মুখোমুখি ভিড়ানো। সাদিপ দরজার সশব্দে ধাক্কা মেরে হুড়মুড় করে রুমে ঢুকে আমাকে বসা থেকে টেনে দাঁড় করালো। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার বাম গালে ব্যথা অনুভব করলাম। সাদিপের শক্ত হাতের চাপেটাঘাতের ফলে কিছুক্ষণের জন্য মনে হলো আমি আমার বাম কানে হয়তো শোনার শক্তি হারিয়ে ফেলেছি। সাদিপ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, যা ওর আচরণে স্পষ্টত। সাদিপ রাগান্বিত কণ্ঠে তুলনামূলক চিৎকার করে বলে উঠল, এত সাহস কই থেকে আসে তোমার? জবাব দাও, ওকে কেন নিয়ে গেছিলে? ডাক্তার সাহেব, আমার কথাটা একটু শোনো, তাহলে সবটা তুমি বুঝতে পারবে। কি শুনবো? শোনার জন্য বাকি রেখেছো কি? এতগুলো মানুষ কি মিথ্যে কথা বলবে? সাদিপের কণ্ঠে রাগের পাশাপাশি হতাশা যুক্ত হলো। তোমাকে বিশ্বাস করেছিলাম, বুঝতে পারিনি তার প্রতিদানে এই দিন দেখতে হবে। স্বাধীনতা দিলে মানুষ যে এতটা বিগড়ে যায় তোমাকে না দেখলে জানতাম না। তোমাকে প্রশ্রয় দেয়াই ছিল আমার করা আরেকটা বড় ভুল। বলে সাদিপ এক মুহূর্ত দাঁড়ালো না, হনহনিয়ে বাসার বাহিরে বেরিয়ে গেল। সাদিপের এহেন আচরণে মনে কষ্টের তীব্রতা নিয়ে আমি সেভাবে দাঁড়িয়ে রইলাম। এক এক করে বাসার প্রতিটা সদস্য বিনা বাজবিচার ছাড়াই আমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করে চলেছে। কেউ একটাবারের জন্য আমার কাছ থেকে শুনতে চাইলো না। সবার আচরণের বলাই উড়িয়ে দিলেও সাদিপের আচরণের কারণে তীব্র মনোকষ্টে আমার চোখ জোড়া ভিজে উঠতে চাইলো। এখন শুধু বাবা তুল্য লোকটি বাকি রয়েছেন, উনিও কি সবার মতো ভুল বুঝবেন আমায়? একদিকে সেদিন সারাটা রাত সাদিপ বাসায় ফেরেনি, অন্যদিকে রাগে অপমানের সাথে লোকটার বাহিরে কাটানো আমাকে সারাটা রাত নির্ঘুম কাটাতে বাধ্য করেছে। দায়িত্বের খাতিরে প্রতিদিনকার মতো সকালে ডাইনিং রুমে যেতে সাদিপ বাদে বাসার প্রতিটা সদস্যকে নজরে এলো। আমাকে দেখা মাত্র সাদিয়া মাথা নিচু করে ফেললো। হয়তো সে এত কিছুর পর আর চায় না আমার মুখোমুখি হতে। আমাকে দেখে ফুফু শাশুড়ি ফোড়ন কেটে মাকে বললেন, সামিরা সাদিপ যে বাসায় নেই, এই খবর কি তোমার বৌমা জানে, নাকি স্বামীর খবরা রাখার দরকার নেই? মা রাগে গজগজ করতে করতে উঠলেন। আপা আপনি খান তো, ছেলেটা সারাটা রাত বাহিরে থাকলো না, কই থাকলো তাতে তার মা ছাড়া এমনিতেও কারোর কিছু যায় আসে না। না জানি কই আছে, কি খাচ্ছে ছেলেটা। এতবার ফোন করলাম, ফোনটাও রিসিভ করছে না। সবাই সবকিছু নিতে পারে না, আগেই জানতাম। খাওয়ার ফাঁকে রুনা মাকে বলল, 3 জনের কথাগুলো চুপচাপ শোনা ছাড়া উপায় দেখছি না। আমার অসহায়ত্ব বাবা বুঝতে পারলেন কিনা জানা নেই। সবার কথা শুনে বাবা বললেন, রুনাকে মনে হয় ওর বাবা মা আদব কায়দা বলতে কিছুই শেখায়নি। যদি শিখাতো তাহলে বড়দের মাঝখানে এভাবে বেয়াদবের মতো কথা বলার স্পর্ধা দেখাতে পারতো না। বাবার এক কথায় রুনা সহ বাকি সদস্যরা সবাই চুপসে যেতে বাধ্য হলো। ফুপু শাশুড়িকে উদ্দেশ্য করেই বাবা বললেন, মানুষের ঘরে আড়ি পাতা থেকে শুরু করে দেখছি সব বদগুনি মেয়েটাকে শিখিয়েছিস। এভাবে চলতে থাকলে পরের বাড়ির ভাত বেশি দিন কপালে জুটবে বলে তো মনে হয় না। ওকে সব থেকে সাবধান করে দিস। সত্যি কি মা ছাড়া কারোর কিছু যায় আসে না, নাকি প্রকাশ করতে পারছি না বলে মা বুঝতে চাইছে না সাদিপের অনুপস্থিতি কারোর জন্য অস্বস্তিতার কারণ? সব মিলিয়ে আমার গলা দিয়ে সারাদিন 1 গ্লাস পানিও নামলো না। আমি নিরপরাধ হলেও আমার কারণেই কাল রাতে সে বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। সেখানে তার অনুপস্থিতি নিঃসন্দেহে আমার খারাপ লাগার মুখ্য কারণ। আজ সারা দিন
আশফাক শিকদার বাসাতেই রয়ে গেলেন। বাইরে যাওয়ার জন্য বিশেষ কোনো প্রয়োজন মনে করলেন না। কাল সন্ধ্যার পর তিনি এবং সাদিব একসাথেই বাসায় ফিরছেন। তাদের বাসায় ফিরতে দেখে সামিরা নিজের অভিযোগের ঝুড়ি খুলে বসলেন। সারাদিনের ব্যস্ততা শেষে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরছেন বাবা ছেলে দুজনেই। এমত অবস্থায় যে কারোরই হুট করে মাথা ঠিক থাকার কথা নয়। সাদিবের বেলায় ব্যতিক্রম ঘটেনি। আশফাক শিকদার প্রতিক্রিয়া জানানোর আগেই সাদিব রেগে নিজের ঘরের দিকে ছুটে যায়। পরবর্তীতে সাদিব তামান্নার মধ্যকার কথোপকথন তিনি না শুনলেও ভুল বোঝাবুঝিটা বাইরে থেকে দেখে তিনি কিছুটা হলেও আন্দাজ করেছেন। আশফাক শিকদার ঠান্ডা মেজাজের মানুষ, সবসময় চেঁচামেচি থেকে দূরত্ব বজায় রেখে চলতে চেষ্টা করেন। রাগারাগি চেঁচামেচি তার স্বভাব বিরোধী। না হলে এত বছর যাবৎ সামিরার মতো খিটখিটে মেজাজের মহিলার সাথে দিব্যি সংসার করে যেতে পারতেন না। স্বামী স্ত্রী দুজনের মধ্যে একজন রেগে আগুন হলে অপরজনকে চুপ করে শুনে থাকতে হয়। দুজনেই যদি সমান তালে রেগে বোমা ফাটাতে থাকেন তাহলে সে সংসার অতি শীঘ্রই ভাঙনের জোগাড় হয়। যত যাই ঘটে গেছে, আগে ঘটনা পুরোটার সত্যতা না জেনে তিনি হুটহাট কোনো সিদ্ধান্তে চলে যাননি। সাদিব হয়েছে একদম তার মায়ের মতো রাগী স্বভাবের, তাই তো তখন কেবলমাত্র মায়ের মুখে অর্ধেক কথা শুনে ঘটনার সত্যতা না খুঁজে উল্টো রেগে মেগে বাসা থেকে বেরিয়ে গেছে। সাদিবের রুমের সামনে পায়চারি করছেন আশফাক শিকদার। ভেতরে তামান্না একা রয়েছে। মেয়েটার সাথে একবার কথা বলা জরুরি মনে করলেন। এক পক্ষের অভিযোগ শুনে অন্য পক্ষের উপর দোষ দেওয়া তো যায় না, বিচার করতে হলে। তাই মজপথে খাওয়া থামিয়ে দিতে বাধ্য হলাম। প্লিজ আর না। কিছুই তো খেলে না, সবটা শেষ করো, তারপর মেডিসিন নিতে হবে। আমার পক্ষে আর সম্ভব না। এরপর বেশি জোর করে খেলে সব পড়ে উগড়ে ফেলবো। শুনে সাদিব আর জোরাজোরি করলো না, সেভাবেই প্লেটটা সরিয়ে রাখলো। সাদিব আমার মুখোমুখি বসে আছে। সেই তখন থেকে এক ধ্যানে এদিকে তাকিয়ে থাকার এবার বেশ অস্বস্তি লাগছে। অস্বস্তি কাটাতে তাই দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ অবস্থায় রেখেছি। কথা বলার মতো শক্তি বা ইচ্ছে দুটোর কোনোটাই পাচ্ছি না। চোখের সামনে এভাবে আমার মতো চঞ্চলতায় ভরপুর মেয়ে চুপচাপ বসে থাকতে দেখে সে আমার গতদিনকার মন খারাপ বুঝলো। তবে কথা শুরু করলো অন্য প্রসঙ্গে। বৃষ্টির সময় ছাদে কেন গিয়েছিলে? সাদিবের কণ্ঠস্বর শান্ত ঠেকলো। কোনো ভনিতা ছাড়াই আমি সরাসরি জবাব দিলাম, ঘরে একা থাকতে ভালো লাগছিল না। সাদিব ভ্রুকুচকে তাকালো। ঘর ভর্তি এতগুলো মানুষ থাকতে তোমার একা লাগছিল? আমার তরফ থেকে সাদিব কোনো প্রত্যুত্তর পেল না। আমি নির্বাক রইলাম এবং আমার দৃষ্টি তখনও নিচের দিকেই নিবদ্ধ। সাদিব পুনরায় বলল, বাসায় সারাদিন সাদিয়া ছিল, রুনা ছিল, প্রয়োজনে ওদের ডেকে নিতে। কি হলো, কিছু বলছো না কেন? আমি তো তোমাকে কিছু বলেছি, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ আমি শুনছি। তুমি জানো তোমাকে আমি ছাদে কি অবস্থায় পেয়েছিলাম? সেন্সলেস হয়ে পড়ে পড়ে ভিজছিলে। যদি ওই অবস্থায় বজ্রপাত হতো। স্বভাব সুলভ না ভেবেই জবাব দিয়ে ফেলছি। হলে হতো। সাদিব আমার এক হাতের কবজি ধরে তার দিকে ফেরালো। কথাটা বলার পর মুহূর্তে খেয়াল করলাম সাদিবের কণ্ঠে কিঞ্চিত রাগের আভাস। গুরুতর সময়ে আমার খামখেয়ালিপনায় ভরা জবাব হয়তো সে আশা করেনি। মানে কি? আমি তোমাকে কিছু বলছি আর তুমি ঠিকঠাক কথা ছেড়ে খামখেয়ালিপনা করছো কেন? এভাবে কিন্তু আমার রাগ উঠে যায়, তেমন না? কি করব আমি, মানুষটাই তো এমন, কোনো কথা সিরিয়াসলি নিতে পারি না। নিতে পারো না তো নিতে শিখো, তাও তো করছো না। পরের বার যেন তোমাকে আমি বৃষ্টিতে ভিজতে না দেখি। আর একা লাগলে ওদের সাথে গল্প গুজবে সময় কাটাবে। এভাবে দেখবে তোমার সাথে ওদের সম্পর্কটাও একসময় স্বাভাবিক হয়ে যাবে। আমি তাচ্ছিল্যের সাথে হাসলাম। বললাম, সম্পর্ক আর কখনো স্বাভাবিক হওয়ার নয়, স্বাভাবিক থেকেই তো এত কিছু হলো। এখন তো মনে হচ্ছে তখন স্বাভাবিক না হওয়াটাই বোধহয় বেশি ভালো হতো। ঘুরে ফিরে সেই একই প্রসঙ্গে যাচ্ছ কেন? দেখো, যা হওয়ার হয়ে গেছে। একে তো আমি তোমার থেকে এটা একদম আশা করিনি, তার উপর তুমি এখনো নিজের দোষ মানতেই চাইছো না। আমরা অনেকের কাছ থেকে অনেক কিছু আশা করি, কিন্তু তবুও মানুষ আমাদের তাদের নিকট হতাশ হতে বাধ্য করে। আমাকে দোষারোপ করার আগে গিয়ে নিজের আদরের ছোট বোনের কাছ থেকে পারলে সত্যিটা গিয়ে শুনে এসো। সাদিবের রাগে তাকে তোষামতি করব কি? ওর কথায় বরং আমার নিজেরই রাগ উঠে গেল। নিজের বন্ধু আর তুলসী পাতা, অথচ দোষ না করেও আমাকে দোষারোপ করছে, যেটা আমার একদমই সহ্য হচ্ছিল না। রাত বাড়তে গা কাঁপুনি দিয়ে জ্বর আসলো শরীরে। জ্বরের প্রকোপে ভ্যাপসা গরম আবহাওয়ার মধ্যেও ঠান্ডার জন্য ঘুমোতে পারছি না।
কাঁথাতেও যেন শীত মানছে না। একে তো অনেক রাত করে ঘুমিয়েছি, তার উপর মধ্যরাতে ঘুমের ব্যাঘাত। পরক্ষণে আমি খেয়াল করলাম দুটো হাত আমাকে আঁকড়ে ধরেছে। ঠান্ডা থেকে বাঁচতে উষ্ণতার পাওয়ার লোভে আমিও আঁকড়ে ধরা লোকটির ডাকে সাড়া দিতে বাধ্য হলাম। আজ ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। গত রাতে জ্বরের প্রকোপ একটাই বেড়ে গিয়েছিল যে অনেকটা ঘোরের মধ্যে দিয়ে রাতটা পার করেছিলাম, তাই খুব একটা মনেও করতে পারছি না ঠিক কি হয়েছিল। এতটুকু মনে পড়েছে, কাল প্রথমবারের মতো সাদিবের খুব কাছাকাছি ছিলাম। সারাটা রাত ওর সংস্পর্শে কাটিয়েছি। শরীরটা এই মুহূর্তে ভীষণ দুর্বল লাগছে। বিছানা ছেড়ে ওঠার মতো শক্তিটা পর্যন্ত পাচ্ছি না। তবুও সব ঝেড়ে ঝুড়ে উঠে যাওয়ার চেষ্টা করলাম। যতই অসুস্থ থাকি না কেন, স্বভাবজনিত চাপলতার দরুন এই ছোটবেলা থেকেই কখনো আমাকে শুয়ে থাকতে দেখা যেত না। সব সময় দৌড়ঝাঁপ করার উপরে থাকতাম। এ নিয়ে মামুনি আমার সাথে কম চেঁচাতো না। প্রতিবার মামুনি চেঁচাতো আর বাবা তাকে শান্ত করত। আমাদের বাসা অনেকটা গ্রাম সাইডে হওয়ায় দরুন আমার গাছে চড়া থেকে শুরু করে প্রায় সবকিছুর অভিজ্ঞতা আছে। বিশেষ করে দাদা বাড়ি আর নানা বাড়ি, এই দুই বাড়িতে গেলে আমার দৌড়ঝাঁপ বেশি বেড়ে যেত। তখন মামুনি চেঁচালেও লাভ হতো না। সেদিকে মামুনির বকার হাত থেকে আমাকে বাঁচানোর মতো লোকের অভাব নেই। বাড়ির পেছন দিকটায় প্রায় সব ধরনের ফল ফলাদের গাছ লাগানো হয়েছে, বিশেষ করে বাঙালির সব ফল ফলাদি। এই তো সেদিনের কথা, দেশি গাব পাড়তে গাছে উঠেছিলাম। আমি গাছের ওপর আর তনিমা গাছের নিচে দাঁড়িয়েছিল। গাব পেরে পেরে তার হাতে মারছিলাম। সে অভিজ্ঞ লোকের মতো ক্যাচ ধরছিল। সেবারে গাবের কষের কারণে আমার শখের সুন্দর মেরুন রঙের জামাটা নষ্ট হয়ে গিয়েছিল। এসব নজরে পড়তে তনিমা নিচে থাকায় মামুনি তেড়ে এসে ওকে কষে এক থাপ্পড় মেরেছিল। আমাকে রেগে সারা বাগান দৌড়িয়েছে। শেষে না পেরে হাঁপিয়ে উঠে এবং হাতের নাগালে পায়নি বিধায় ইচ্ছে মতো বকেছিল। গায়ে জ্বর নিয়েও আমি কম দুষ্টুমি করিনি। জ্বর হতো আমার। এই জ্বর নিয়ে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতাম আমি। অথচ মায়ের বকা শুনলে মনে হতো অসুস্থ আমি না, অসুস্থ উনি নিজেই। মানুষ অসুস্থ হলে একটু রেস্ট নেয়। একে কখনো আমি এক জায়গায় একটু স্থির থাকতে দেখিনি। তুমি বড় হচ্ছ তামান্না, এখন তো অত্যন্ত নিজের খেয়াল রাখো। তোমার খেয়াল তোমার নিজেকেই রাখতে জানতে হবে। অন্য কারোর ঠেকা পড়েনি যে আমার মতো নিজের কাজকর্ম সব ফেলে তোমাকে নিয়ে পড়ে থাকবে। মনে পড়ে শেষবার যেদিন সাদিবরা আমাদের বাসায় ওর বিয়ের নিমন্ত্রণ পত্র নিয়ে গিয়েছিল, তখন আমি পাশের বাসায় জলপাই গাছে ঢিল ছুঁড়ে মারতে বেরিয়েছিলাম। পাশের বাড়ির জলপাই গাছের প্রতিবারের ন্যায় সেবারেও বেশ বাম্পার ফলন হয়েছিল। বাড়ির মালিক এত জলপাই দিয়ে যে কি করে কে জানে। বাড়ির পেছন দিকের প্রাচীরের ওপর দিয়ে জলপাই গাছের বিশাল ডালপালা ছড়িয়েছে। সে ডাল জুড়ে জলপাইও ছিল অনেক। বাবা মামুনি তখন সাদিবের বাবা মায়ের সাথে খোশ গল্পে ব্যস্ত। এই সুযোগটাকে আমি আর তনিমা মিলে কাজে লাগাই। দুজন মিলে বাবা মামুনির চোখে ফাঁকি দিয়ে চলে গিয়েছিলাম সেদিকে। গাছ থেকে পাড়ার জন্য আশেপাশে লাঠি ছটা কিছুই খুঁজে পাইনি বিধায় টুকরো টুকরো ইট দিয়ে কাজ চালাতে গিয়েছিলাম। খুব বেশি সুবিধে করতে পারছিলাম না দেখে প্রাচীর টপকে প্রাচীরের ওপর উঠে বসে পড়ি। সেখান থেকে হাত বাড়িয়ে যা পেরেছি নিয়েছি। সাদিব বড়দের মাঝখানে থাকাকালীন সময় তার ফোন এসেছিল এবং সে ফোনে কথা বলতে বলতে তাদের থেকে খানিকটা সরে জানালার সাইডে চলে আসে। জানালার থাই গ্লাস খোলা ছিল, তার জন্য ঘটনাটি সাদিবের চোখ এড়াতে ব্যর্থ হয়নি। তবুও সে সেদিকে খুব একটা পাত্তা না দিয়ে নিজের মতো ফোন আলাপে ব্যস্ত ছিল। তার ফোন আলাপের মাঝখানে হঠাৎ প্রাচীরের দিক থেকে ধপ করে একটা শব্দ হয়। শব্দের কারণ এবং উৎস খুঁজতে ড্রয়িং রুম থেকে সবাই উঠে জানালার এদিকটায় চলে আসে। কিন্তু ততক্ষণে আমরা দু বোন পগার পার। কে আর খুঁজে পায় আমাদের? মা যদি একবার জানতে পারে আবার গাছে উঠেছি, তাহলে কপালে নির্ঘাত শনি আছে। আমাকে না পারলেও তনিমা পড়বে বেখাপ্পায়। শব্দটা ঠিক কিসের ছিল সেটা কেউ না বুঝলেও সাদিব ঠিকই বুঝেছিল। সাদিবরা চলে যাওয়ার পর মামুনি দুজনকে খুঁজতে আসলে দেখে দু বোন রুমের দু কোনায় ঘাপটি মেরে চুপচাপ বসে আছে। মাকে দেখে আমি মুখ তুলে তাকিয়ে জিজ্ঞেস করি, মামুনি কিছু বলবে?
তরিমা ভেবেছিল মা ওর দিকে তাকায়নি, মায়ের সম্পূর্ণ নজর আমার দিকে, তাই বলদটা মুখে হাত দিয়ে মুখ নাড়াচ্ছিল, যেটা মায়ের শকুরের চোখের দৃষ্টি এড়ায়নি। দুজন চুপি চুপি লবণ মরিচ মাখিয়ে কাঁচা জলপাই খেতে গিয়ে মামনি চলে এসেছিল বলে লুকিয়ে ফেলেছি, কিন্তু সে তখনও বেখেয়ালে মুখ নাড়াচ্ছিল। মামনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তার থেকে জানতে চাইল, এই তনিমা, তোর মুখে কি কি খাচ্ছিস? কই মা, না তো, কি খাবো? আমি স্পষ্ট দেখেছি তোর মুখ নড়ছে। আরে হ্যাঁ, আমি তো চুইংগাম খাচ্ছি, তুমি খাবে? দেবো একটা? এদিকে সে 32 পাটি দাঁত বের করে হাসছে, অন্যদিকে আমি চোখ দিয়ে ইশারা করছি ঠোঁটের পাশটা মুছতে। সে তো সেই কথা বলছে তো বলছে, এদিকে তাকানোর কোনো ইয়েটাই নেই। চুইংগাম খাচ্ছিস তাই না? তাহলে তোর মুখে লাল কি লেগে আছে বলতো? আজকাল লবণ মরিচ দিয়েও চুইংগাম খাওয়া যায়? কোন ব্র্যান্ডের একটা আমাকেও দে দেখি, একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগে। মায়ের কাছে নিজেদের কৃতকর্মের জন্য ধরা খেয়ে কপাল চাপড়ে বসে আছি। আগাম প্রলয়ের জন্য বসে থেকে অপেক্ষার প্রহর গুনছি। কিছুক্ষণের মধ্যে প্রলয় এসে দুবনের ওপর হামলা দেবে, পাশাপাশি রেডিওতে সংবাদ প্রচার চলবে। প্রলয় শেষ হলেও রেডিওর সংবাদ শেষ হওয়ার সময় ঠিক অনুমান করা যায় না। ভাবতে ভাবতে রেডিওটি চলতে শুরু করে দিল। মামনি আমার দিকে রাগত স্বরে বলে উঠল, তামান্না, তুই আবার ইত্রামে শুরু করে দিচ্ছিস? তোকে না আমি বারণ করেছিলাম ওর সময়ে গাছে না উঠতে? তখন যে পড়লি, হাড়গুলো একটাও ভাঙেনি। মামনি বুঝে ফেলেছে তখন যে শব্দটা আমার পড়ার কারণেই হয়েছে। সাথে সাথে মুখ গোমড়া করে বললাম, পায়ে সামান্য ব্যথা পেয়েছি। সামান্য? সামান্য কেন? একটু ভাঙতে পারলো না? প্রায় অনেকটা সময় বকাঝকা শেষ করে শেষ পর্যায়ে এসে বলেছিল, আমি কিছু জানি না, তোদের বাপ এসে তোদের সামলাক। বাবা শুনে বাবাও সেদিন বকেছিল বেশ। আমাকে বলা যেত না? আমি বাজার থেকে কম এনে দেই। আমি বলি, বাজারের গুলো আর এগুলো কি এক হলো নাকি? তাহলে ওনাদের বলে এইগুলো আনিয়ে দিতাম। তোমাকে পাশের টপকাতে হবে কেন? এখন যদি পা ভাঙতো তখন? শব্দটা যে আমার প্রাচীর থেকে পড়ে যাওয়ার শব্দ ছিল, সেটা বাসার ভেতর থেকে সাদিপ ব্যতীত কারোর চোখে পড়েনি। মূলত পড়েছিল তো ওর কারণেই। নামার সময় আমাকে উঁচু প্রাচীরে বাদুরের মতো ঝুলতে দেখে লোকটা ফিক করে হেসে ফেলেছে। লোকটার অমায়িক সেই হাসির দিকে সেই মুহূর্তে আমার চোখ আটকে গিয়েছিল। হাসিটা উপভোগ করতে গিয়ে কখন আমার হাত সরে যায় প্রাচীরের গা থেকে বুঝতে পারিনি। ফলস্বরূপ আমি মাটিতে পড়ে যাই। পড়ে গিয়ে সামান্য ব্যথাও পেয়েছিলাম। মামনি আমার গায়ে হাত তোলেন না, তবে বকা দিতে একটুও ছাড় দেন না। তাই তখন বকার ভয়ে দুবোন সেখান থেকে পটাপট কেটে পড়ি। সকালে ব্রেকফাস্ট টেবিলে সবার উপস্থিতি লক্ষ্য করা গেলেও তামান্নাকে দেখা গেল না। এ নিয়ে সাদিপের ফুপু দু চারটে কথা তুললে নিয়ে পরক্ষণে ভাইয়ের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারলেন না। অবশ্য কেউ না তুললেও আশফাক শিকদারই সবার আগে তামান্নার ব্যাপারে কথা তুললেন। সাদীপ, তামান্না কোথায়? তুমি একা ব্রেকফাস্ট টেবিলে, ওকে দেখছি না যে? ও তো অসুস্থ বাবা, সারা রাত ঠিক মতো ঘুমাতে পারিনি, সেজন্য আর ডাকিনি। চিন্তায় আশফাক শিকদারের কপালে ভাঁজ পরিলক্ষিত হলো। সাদিপের পানে তাকিয়ে বোঝার চেষ্টা করছেন দুজনের মাঝে আদৌ সব ঠিক আছে কিনা। সে প্রসঙ্গে প্রশ্ন তুলতে গিয়ে পরক্ষণে খানিকটা ভেবে আর তুললেন না, শুধু জানতে চাইলেন, কি হয়েছে? কালকে বৃষ্টিতে অনেকক্ষণ ভিজেছে, অসুস্থতার কারণে সেন্সলেস হয়ে গিয়েছে। গুরু গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে তো গুরুতর অবস্থা। এখন কেমন আছে? মোটামুটি জ্বর সেরেছে, বাকিটা ওকে জিজ্ঞেস করে জানতে পারবো। ফ্রেশ হওয়ার পর এখন অনেকটা শান্তি লাগছে। ডাইনিং রুমে আসার সময় সবার কথোপকথন কানে আসে। কথার কারণে বুঝলাম বাবা আমার ব্যাপারে সাদিবের সাথে কথা বলছেন। কাছাকাছি যেতে শুনতে পেলাম বাবা কণ্ঠে রাগ সাথে কিঞ্চিত ধমকের সহিত সাদিবকে বলছেন, তোমার রেসপন্সিবিলিটি তো থাকতে ওর অবস্থা হয় কি করে? কালকেই খেয়াল করেছিলাম একদিনের ব্যবধানে মেয়েটার চোখ মুখের হাল কি হয়েছে। অসুস্থ তো হবেই। তোমাকে ভরসা করে ওকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, এখন তো মনে হচ্ছে খুব বড় ভুল করে ফেলেছি। তুমি আসলে আমানতের যোগ্যই নও। সাদিব নির্বিকার রইল। বাবার মতো বলার মতো তার মুখ দিয়ে আর একটি শব্দ বের হতে চাইল না।
কিন্তু সে চুপচাপ থাকলেও পাশ থেকে তার মা ছেলের হয়ে চট করে জবাবখানি দিয়ে দিলেন। মনে হয় তিনি আগেই কথাটা ঠোঁটের ফাঁকে জমা রেখেছিলেন, যেন কথা উঠলে বলতে দেরি না হয়। তোমাকে বলেছিল কেউ তোমার বন্ধুর আমানত আমার ছেলের গলায় ছাপিয়ে দিতে, নিজে যে আগ বাড়িয়ে আমার ছেলের জীবনটা নষ্ট করে দিলে তার বেলায়। বাবা কিছু বলতে নিয়ে আমাকে নজরে আসতে পরক্ষণে চেপে গিয়ে যথেষ্ট স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন। অষ্টত্বর প্রসারিত করে জানতে চাইলেন, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, আপনি কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্যের খবর ভালো তো? হ্যাঁ মা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এসো বসো এখানে। সাদিক টেবিল ছেড়ে উঠে যাওয়ার সময় সাদিয়াকে বলল, সাদিয়া, খাওয়া শেষ হলে একবার এদিকে আয় তো, তোর সাথে দরকার আছে। সাদিয়া মাথা নিচু অবস্থায় সাদিবের সামনে দাঁড়িয়ে আছে, চেহারা জুড়ে ভয়ের আভাস। এই বুঝি ভাইয়া সব জেনে গেল। ভাবি নিশ্চয়ই এতক্ষণে সব সত্যি বলে দিয়েছে, তাই তো তার ভাই তার কাছ থেকে জবাবদিহিতা চাইছে। যদি ভাইয়া সত্যিটা জেনেই থাকে তাহলে সে যা কাণ্ড বাঁধিয়েছে এতক্ষণে প্রতিক্রিয়ার স্বরূপ অন্তত তাকে একটা থাপ্পড়ও খেতে হতো। অথচ ভাইয়ের সামনে আসতেই ভাই তাকে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, সাদিয়া, ঘটনা কি খুলে বলতো? সাদিয়া ভয়ে ঠেকুর তুলল। ভাইকে কি সত্যিটা বলা উচিত? যদি মাকে বলে দেয়? ভয়কে যথাসম্ভব লুকানোর ব্যর্থ প্রয়াস চালিয়ে জবাব দিল, কেন? মা যে বললো শুনলে না? কি বলেছে মা? সাদিয়া লুকাতে চাইলেও তার সে প্রচেষ্টা বেশিক্ষণ টিকে রইল না। ঠিক ধরা পড়ে গেছে সাদিবের চোখে। সাদিয়া নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। একটা মিথ্যাকে ঢাকবার চেষ্টা করতে শতটা মিথ্যা বলার প্রয়োজন পড়ে। ঠিক সেরকম অবস্থা তার বেলায় হয়েছে। সেদিন নিজের প্রেমিককে এভাবে হেসে কথা বলতে দেখে মেজাজ তুঙ্গে চড়েছিল সাদিয়ার। একে তো হেসে কথা বলছে, তাও তারই ভাইয়ের বউয়ের সাথে, তার উপর তার সাথে এতদিনের সম্পর্ক অস্বীকার করতে নিচ্ছিল। রাগে সারা শরীর রিরি করছিল সাদিয়ার। রুনা আর মাকে নিয়ে না আসলে ব্যাপারটা সেখানেই চাপা পড়ে যেতে পারত, কিন্তু রুনার অনাকাঙ্ক্ষিত আগমনের জন্য ননদ ভাবের সম্পর্কটা সে সময়ের পর থেকে পুরোপুরি বদলে গেছে। সাদিয়াকে নির্বিকার দেখে সাদিব নিজেই বলল, কি হলো, কথা বলছিস না কেন? যথেষ্ট স্বাভাবিক থাকার প্রচেষ্টা থেকে সাদিয়া জানালো, বললাম তো মা যা বলেছে তাই তো। সাদিব শান্ত গলায় বলল। তাহলে তুই ভয় পাচ্ছিস কেন? সাদিবের এই একটি কথা মুহূর্তের ব্যবধানে সাদিয়ার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে গেল। কণ্ঠে এসে সংযত হলো জড়তা। কই না তো, ভয় কেন পাবো? তার মানে তুই বলবি না, তাই তো? কি তখন থেকে বলছিস বলতে? তোকে তো মা সব জানিয়েছে না, তাহলে এক কথা এতবার শোনার কি আছে? দেখ সাদিয়া, মা এটা বলেছে, সব ঘটনার দুটো দিক থাকে, ইনসাইড অ্যান্ড আউটসাইড। বুঝিসই তো, নাকি তাও বুঝিস না? সাদিয়া নির্বিকার থেকে মাথা দোলালো। উনি দেখেছেন বাহ্যিকটা, যেটা বেশিরভাগই দেখা যায়, তা আবার কিনা ভুল আকারে। উনি যা দেখেছেন তাই তো বলবেন। আসল ঘটনা তুই জানিস, তাই তোর মুখ থেকেই পুরোটা শুনতে যাচ্ছি। সাদিয়া কয়েক মুহূর্ত ভাবলো। ভাবি কিছু বলেছে তোকে? না, আসলে ভাবির এখানে সত্যি কোনো দোষ নেই ভাইয়া। আমার কাকুতি মিনতি শুনে বেচারি বাধ্য হয়ে গেছিল। সাদিয়া শুরু থেকে সবটা খুলে বলল, সাথে এও বলল রাগার ভয়ের কারণে সে সত্যিটা অস্বীকার করতে ব্যর্থ হয়েছে। সাদিয়ার মুখে সবটা শুনে সাদিব কয়েক সেকেন্ড থমকে রইল। বোনের ভয়ার্ত চেহারার দিকে তাকিয়ে তাকে কয়েকটা কথা শোনাতে গিয়েও শোনালো না। গম্ভীর মুখে প্রস্থান করতে চাইল। ভাইয়া প্লিজ, মাকে কিচ্ছু জানাস না, আই প্রমিস। এরপর আর এমন হবে না। কি করতে হবে না করতে হবে সেটা আমাকে বুঝতে দে। এত বড় দোষ করে এখনো কিভাবে এত নিশ্চিন্তে থাকিস তুই? বেশি বড় হয়ে গেছিস, আমাদের কারোর দরকার নেই তোর। সাদিবের ধমকে সাদিয়া কেঁপে উঠল। মাথা নত করে দৃষ্টি মেঝেতে নিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল। ছোট থেকে যত আবদার তার এই ভাইয়ের কাছে, আজ তার ভুলের কারণে সেই ভাই তার সাথে ধমকে কথা বলছে। অনুশোচনায় সাদিয়ার চোখের কোণে ভিজে উঠতে চাইল। আজ পরীক্ষা থাকার দরুন সকাল সকাল এই অসুস্থ শরীরে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলাম। দুদিন ধরে টানা অসুস্থতার কারণে পড়াশোনা একদমই হয়নি বলা চলে। কাল যতটুকু পেরেছি কভার দিয়েছি। প্রস্তুতি খুব একটা ভালো না,
গত 4 বছরে পড়ায় ফাঁকিবাজি করার ফল ভীষণ রকমের টের পাচ্ছি। আমার পিছনের সিট তন্ময়ের হয়, বেশিরভাগ সময় ওটা দেখেই খাতায় মেরে দিতাম। ভাবতাম ওকে এত জ্বালাই তবুও সব কিভাবে যে সহ্য করে নেয়। আমি হলে কবে পিঠে দুঘাও লাগিয়ে দিতাম। সে যত ভালো বন্ধুই হোক না কেন, প্রতিবার ওর খাতা দেখে লিখতাম আর হল থেকে বেরিয়ে ওকে শুনিয়ে শুনিয়ে দোয়া করতাম, তন্ময়, আল্লাহ তাআলা তোর ধৈর্য শক্তি বাড়িয়ে দিক। আমার তোকে এখনো অনেক জ্বালানো বাকি। শুনে মৃদু হেসে জবাব দিত, কোথায় আর জ্বালাচ্ছিস, আমি তোর কাছে এর থেকেও বেশি ডিজার্ভ করি। পরীক্ষার হলে বাকি সবার জন্য তন্ময়ের একটা মজার ডায়লগ সবসময় তৈরি করা ছিল। একে তো সে ক্লাস টপার, তার উপর কেউ তারটা দেখে উপরে উঠে যাক, এটা কেউই চাইবে না। তাই যখন দোলা বা বাকিরা দেখতে চাইতো, সুন্দর একটা বাহানা দাঁড় করাতো সে। বলা চলে কৌশলে এড়িয়ে যেত। বলতো, দোস্ত দেখ এটা কত বড়, এত বড় এটা লিখতে গেলে লিখতে তো পারবি না, তার চাইতে অনেক সময় নষ্ট হবে, বেল বেজে যাবে, আরেকটা লেখ কেমন? এই বলে নিজের খাতায় যে মনোযোগ দিত, সেই মনোযোগ ফিরতো একদম বেল বাজার পরে। সেদিক থেকে আমার সাথে খুব একটা সুবিধা করতে পারতো না। আমি ছিলাম নাছোড়বান্দা। একে তো ওর সামনে আমার সিট, তার উপর না দেখালে ইমোশনাল ব্ল্যাকমেল তো আছেই। সামনে থেকে শুধু ঠোঁট নাড়ালেই তন্ময় বুঝে ফেলতো আমি কি বলতে চাইছি। বলতে দেরি হতো, তার হাজির করতে দেরি হতো না। সেটা যে জিনিসই হোক না কেন, আফসোস করছি এখন। সেই সময়ে এসে কথায় আছে, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। আমার অবস্থা হয়েছে অনেকটা সেরকম। সংকোচের কারণে এখন আমি চাইলেও তন্ময়কে বলতে পারবো না দেখানোর কথা। কে জানতো দুজনের সম্পর্কটা গড়ে ওঠার আগেই সেটা এভাবে ভেঙে চুরমার হয়ে যাবে, পরিণত হবে দুঃস্বপ্নে। মুখে হালকা কিছু তুলে বেরিয়ে পড়লাম হলের দিকে। আধ ঘন্টা আগে হলে পিছুতেই হবে। বাহিরে রোদের তাপের প্রখরতা এখনই ছড়াচ্ছে। পুরো দিন তো বাকি পড়ে আছে। 10টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। আমাকে বেরোতে হয়েছে 8:30টার সময়। এখান থেকে যেতে লাগবে 1 ঘন্টার মতো। শুধু বাজারের ওই দিকটায় জ্যাম না লাগলেই হলো। সাদিবের ওপর অভিমানটা এখনো জমা হয়ে আছে, তাই সাদিব নামিয়ে দিতে চাইলেও তার কথায় সায় জানতে ইচ্ছে হলো না। পেছন পেছন অনেকটা পথ হেঁটে এসেছিল। অটোরিকশায় ওঠার পর আয়নায় তাকিয়ে খেয়াল করেছি এদিকটায় তাকিয়েছিল অনেকক্ষণ। কি ভেবেছে সে? যখন যা চাইবে তাই করবে নাকি? কখনো চাইলে বিনা অপরাধে থাপ্পড় মারবে, আবার যখন খুশি এসে সরি বললেই হলো। আমি কি এত সস্তা নাকি? পরীক্ষা শেষ করে হল থেকে বেরিয়ে সবে যতটা খারাপ ভেবেছি পরীক্ষা ততটা খারাপ হয়নি, বরং তুলনামূলক ভালোই হয়েছে। আসলে আমার ক্ষেত্রে বেশিরভাগই হয় এমন, যখন যেটা মন থেকে ভাবি সেটা সবসময় হয় না। যেমন যেদিন ভাবি এই জিনিসটা খারাপ হবে কিংবা লেট করে বাসায় ফিরছি, মামনি নির্ঘাত আজকে মেরে ভর্তা বানিয়ে ফেলবে, পরক্ষণে দেখি না, আসলে এমনটি খুব একটা হয় না। ভয়ে আল্লাহর নাম বেশি বেশি জপি বিধায় কিনা, আমার কাছে তো তাই মনে হয়। আমি হল থেকে বের হতে তন্ময় পেছন থেকে ডাক দিল। ওকে ইদানিং অনেকটা স্বাভাবিক লাগছে। আগের মতো এখন আর আবেগী সুরে বলতে শুনি না। তামান্না, তোকে না আজ ভীষণ সুন্দর লাগছে। তন্ময়ের স্বাভাবিক থাকাটা আমার নিজের কাছে স্বস্তিদায়ক। শুরুর দিকে খুব গম্ভীর থাকতো তন্ময়, কোথাও না কোথাও সেটা আমার মনে দারুণভাবে নাড়া দিত। আমার জন্য কেউ কষ্ট পাক এটা অন্তত আমি কখনোই চাইনি। তন্ময়ের ক্ষেত্রে তো মোটেই না। শত হলেও আমরা খুব ভালো বন্ধু। দুজনের মাঝে কিছু না হোক, বন্ধুত্বটা অন্তত বজায় থাকুক এটাই চাই। আমার ভাবনাকে ভুল প্রমাণিত করে মুহূর্তের ব্যবধানে তন্ময়ের চোখে মুখে আমার জন্য অস্থিরতার টের পেলাম। তো কেমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? ভেতরে ভেতরে নিজের ভুল ভাবনার জন্য নিয়ে গেলাম। ভাবলাম যার অস্থির হওয়ার কথা তার খবর নেই, অথচ আরেকজনের অস্থিরতা আমার সহ্য হচ্ছে না। তন্ময়কে বুঝতে না দিয়ে বললাম, কই না তো, আমি তো ঠিকই আছি। কোথায় ঠিক আছিস? তোর চোখগুলো কেমন ভেবে গেছে। আগের দিনও ভালো ছিলি, দেখি গায়ে জ্বর টর হলো কিনা। বলে আমার কপালে হাত ছোঁয়াতে আসলে আমি ছোঁয়া মেরে তন্ময়ের হাতটা সরিয়ে দিলাম। হুট করে তন্ময়ের এভাবে কপালে হাত লাগানো ছিল আমার অপ্রত্যাশিত।
যতটা সম্ভব নিজেকে সামলে নিয়ে কিঞ্চিত রাগত স্বরে তাকে বললাম, সমস্যা কি? একবার বললাম না কিছু হয়নি, তাও কেন গায়ে হাত দিচ্ছিস? তন্ময় বিস্মিত চাহনিতে চেয়ে আছে। আমার হঠাৎ আচরণের পরিবর্তন হয়তো সে আশা করেনি। গায়ে কোথায় হাত দিলাম? আমি তো শুধু জানতে চাইছিলাম তুই ঠিক আছিস কিনা, তাই বলে এভাবে রিয়েক্ট করবি? তো কি আশা করছিস তুই? তন্ময় সেকেন্ড দুয়েক চুপ থেকে আহত স্বরে বলল। আচ্ছা, আই এম সরি, বুঝতে পারিনি তুই এভাবে রিয়েক্ট করবি। তন্ময়ের আহত কণ্ঠে তামান্না নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করলো। ঠিক আছে, বাদ দে। তো এক্সাম কেমন দিলি? মোটামুটি ভালোই। এভাবে টুকটাক কথা বলতে বলতে দুজন যে যার মতো চলে আসলাম। দোলাকে আসার সময় আশেপাশে কোথাও দেখিনি। অবশ্য এটা আমার জন্য নতুন কিছু নয়। সাদিবার আমার ব্যাপারে জানার পর থেকেই দোলা আমার থেকে নিজেকে যথেষ্ট আড়াল করে রাখে। তন্ময়কে কথার ফাঁকে দোলার ব্যাপারে জিজ্ঞেস করতে সে জানালো, দোলা কি আর আগের মতো আছে রে? তন্ময়ের বলার ধরন খানিকটা অবাক হলাম। আগের মতো নেই মানে? বাসায় ওর বিয়ের ব্যাপারে কথা চলছে। ছেলে গভর্নমেন্ট জব হোল্ডার, বুঝিস না, ভাব সবই আলাদা। তাই বলে নিজের ফ্রেন্ডদের ভুলে যাবে? গত মাসে ওর এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এক্সামটা শেষ হলে বিয়ে ডেট ফেলবে, আর তো মাত্র কয়েকটা দিন, তারপর সেও তোর মতো মিঙ্গেল হয়ে যাবে। দোলার বিয়ে ঠিক হয়ে গেছে, তাও বিয়ের এত দূর এগিয়েছে, অথচ মেয়েটা আমাকে একটু জানানোর প্রয়োজন বোধ করলো না। শুনে কষ্ট লাগলো। অবশ্য না বলাটাই স্বাভাবিক। আমি হলেও হয়তো বলতাম না। আমি তো তাদের থেকে সাদিবার আমার ব্যাপারে লুকিয়েছি। যখন জানলো তাও ভুলটা জানলো। তারা আশা করেছিল আমার যে কোনো খবরাখবর আমার থেকে সবার আগে শুনবে। সেদিক থেকে দেখতে গেলে আমি তাদের এক প্রকার হতাশ করে দিয়েছিলাম। সাদিবের আর আমার সম্পর্কের ব্যাপারে জানার পর বন্ধু মহলের অনেকেই আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, কেবলমাত্র তন্ময় ছাড়া। অথচ আমি উল্টো চাই ওই আমাকে সবার আগে এড়িয়ে চলুক। কাল রাতে পড়ার চাপে ঘুমোতে পারিনি, যার জন্য এখন মাথা ব্যথা শুরু হয়ে গেছে। একে তো রাতের ঘুম মারা, তার উপর বাহিরে রোদের প্রখরতা। আমার এমনিতেও রোদের তাপ খুব একটা সহ্য হয় না। সব মিলিয়ে মাথাটা ছিঁড়ে যাওয়ার উপক্রম। মাথা উপর করে শুয়ে আছি বিছানায় এক কোণে। চেষ্টা একটু ঘুমানোর, ঘুমোতে পারলে মাথা ব্যথাটা কমতো। চোখে লেগে আসতো ঘুমের ব্যাঘাত ঘটিয়ে বালিশের পাশ থেকে মুঠো ফোনখানি সশব্দে বেজে উঠল। বিরক্তির সাথে কণ্ঠ থেকে আপনা আপনি ছ শব্দটি বেরিয়ে আসলো। মাথা ধরার মতো সব কারণ আজ যেন একসাথে উড়ে এসে জুড়ে বসেছে। বিরক্তি চেপে ফোন হাতে নিলে দেখতে পাই বাসা থেকে ফোন এসেছে। তা আবার কিনা বাবার ফোন। অসময়ে বাবার ফোন পেয়ে অবাক লাগলো। বাবা তো আমাকে কখনো ফোন করেন না। কথা হলে মামুনি আর তনিমার সাথেই বেশি কথা হয়। বাবার খবর তাদের থেকেই পাই। তা সত্ত্বেও বাবার সাথে আমার খুব একটা কথা বলার প্রয়োজন পড়ে না। একদিকে বাবার সাথে ছোটবেলা থেকে আমার সখ্যতা কম। মামুনি আর তনিমা আমার সব থেকে কাছের। আমার এমন কোনো গোপন কথা নেই যা তারা জানে না। বাবার গম্ভীর রূপটি কেবল সারা জীবন আমার নজরে পড়েছে। কখনো বাবার ভালোবাসাকে সেভাবে উপলব্ধি করা হয়নি। এমনটাও না যে বাবা তনিমা আর তকিকে আমার থেকে বেশি ভালোবাসে, বরং আমরা তিনজনেই ওনার নজরে সমান। তিন ভাই বোনের সাথেই তিনি গম্ভীর থেকেছেন। ফোন রিসিভ করে সালাম দিতে ওপাশ থেকে বাবার জবাব এলো। বাবা, বলছিলাম। হ্যাঁ বাবা, বলো কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো মা? তোমার শরীর ঠিক আছে? সব ঠিক আছে। ও বাড়িতে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? সবার সাথে অ্যাডজাস্ট করতে পেরেছো তো? অ্যাডজাস্ট না করতে পারলেও করতে হবে বাবা, কারণ তোমাকে বললে তোমার উত্তর কি হবে তা আমার খুব ভালো করে জানা আছে। কথাগুলো আড়ালে লুকিয়ে লিখে বললাম, পারবো না কেন? সবাই তো আমার পূর্ব পরিচিত। আসার পরেই অ্যাডজাস্ট করে নিয়েছি, কোনো সমস্যা হয়নি। তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো মা? না বাবা, রাগ কেন করতে যাব? তাহলে তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? বাবার এই একটা জিনিস আমাকে বাবার প্রতি কিছুটা না হোক অনেকখানি শ্রদ্ধা বাড়িয়ে দেয়। সেটা হচ্ছে বাবা সবসময় আমার কণ্ঠ শুনে ধরে ফেলতে পারেন যে আমার বোধ হয়
কিছু একটা হয়েছে, হয় রাগ অভিমান করে বসে আছি, নয়তো অসুস্থ। সেটা অনেক ক্ষেত্রে মামনিও টের পায় না। এই একটু মাথা ব্যথা করছিল তাই। ওষুধ খেয়ে রেস্ট নিও, ঠিক হয়ে যাবে। তোমাকে অনেক দিন হয়েছে বাবা দেখি না, তুমি কি একটু আসতে পারবে? বাবা, আমার এক্সাম চলছে, শেষ হলে বাসায় বলে দেখব। আমার জবাব শুনে ওপাশ থেকে বাবা কিছু সময় থম মেরে রইলেন, হয়তো পরিস্থিতি অনুধাবনের চেষ্টা করছেন। এমনিতেও বাসায় আসার পর বাবার বাসায় সেভাবে যাওয়া হয়নি। সেই যে একবার গিয়ে 2 দিন ছিলাম, তাতেই সীমাবদ্ধ। বাবা মাও যেতে বলেনি, আমারও যাওয়ার প্রয়োজন পড়েনি। ঠিক আছে মা, নিজের খেয়াল রেখো, ঠিকঠাক মতো পরীক্ষা দিও, রাখছি। মাগরিবের আজান হয়েছে অনেকক্ষণ। নামাজ শেষ করে জায়নামাজ গুছিয়ে দাঁড়িয়েছি। খেয়াল করলাম দরজার সামনের পর্দা ফাঁক, ঘেঁষে মেঝেতে কারোর প্রতিচ্ছবি ভেসে আসছে। বোঝা যাচ্ছে এটি কোনো মহিলারই। এমনকি মালকিনকে চিনতেও খুব একটা অসুবিধা হয়নি। নামাজ পড়ার সময় সাধারণত আমি কম আলোতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। বাহিরের রুম থেকে যেটুকু আলো আসে তাতেই হয়ে যায়। তার উপর সন্ধ্যা নামলেও বাহিরে এখনো বেশ আলো আছে। জানালা খোলা থাকায় সেখান থেকে আলো ঠিকরে রুমের ভেতর প্রবেশ করছে। ভাবি আসবো? সাতিয়ার কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছালেও আমাকে সেরকম কোনো প্রতিক্রিয়া জানাতে না দেখে সাদিয়া সেখানটায় ঠায় দাঁড়িয়ে রইল। পরক্ষণে তার মা দেখলে কোনো কেলেঙ্কারি ঘটে ভেবে সাদিয়ার দিকে এক নজর তাকালাম। সাদিয়ার সম্মতি পেতে সরাসরি এসে সামনে দাঁড়ালো। তাই সেই চিরচেনা প্রফুল্লতা ঝেড়ে অনুনয়ের সাথে বলল, ভাবি আই এম সরি, আসলে তখন আমার মাথা ঠিক ছিল না, রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সাদিয়ার কথার ধরনে ব্রুজোরা কুঁচকে তার দিকে তাকালাম। শান্ত মেজাজে বললাম, সরি কেন? আমার প্রশ্নে সাদিয়া বুঝেছে তার ব্যবহারের জন্য মন থেকে কতটা কষ্ট পেয়েছি। তাতে করে তার অনুশোচনা হওয়াটাই দরকার আছে। আমি জানি আমার সেদিন এমনটি করা উচিত হয়নি, কি করব বলো? একে তোমার সেখানে এসে পড়ে, তার উপর সেও আমার সাথে এত বড় প্রতারণা করে। আমি বুঝতে পারিনি আমার কারণে তোমার সাথে এত কিছু হয়ে যাবে। ভাইয়া মা এরা সবাই তোমার সাথে খারাপ ব্যবহার করবে। বাদ দাও, এসব পুরাতন কথা না তুললেই ভালো হয়। মা তোমাকে কেন জানি না অপছন্দ করে, আর ভাইয়ার সাথে তোমার সম্পর্ক যতটুকু স্বাভাবিক হয়েছিল, আমার কারণে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হলো। এটা দেখে আমি সহ্য করতে পারিনি, তাই তোমার কাছে ক্ষমা চাইতে ছুটে এসেছি। ক্ষমা কেন চাইবে তুমি? তোমার মা ভাই আমার সাথে কি করলো না করলো তাতে কার কি আসে যায়? কি করব বলো? আমার সাথে বিয়েটা তোমার ভাইয়ের দুর্ভাগ্য ছিল, তাই তোমাদের পরিবারে এসেছি। তোমার ভাইয়ের জীবনটা আমার জন্য শেষ হয়ে গেল। এভাবে কেন বলছো? আমি জানি আমি দোষ করেছি, কেউ দোষ করে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিতে হয়, তাই না বলো? চলো না আমরা আগের মতো হয়ে যাই। আমি ভাইয়াকে সব সত্যিটা খুলে বলেছি। দেখো, এরপর থেকে তোমাদের মধ্যে আমি এমনটি আর করব না। দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই সাদিয়া, শুধু তোমার কাছে একটা বিনীত অনুরোধ থাকবে, রাখবে? সাদিয়া আমতা আমতা করে বলল, কি অনুরোধ বলো না? এরপর থেকে যাই করো না কেন প্লিজ তনিমাকে এসবে জড়িও না। জানি ও তোমার বেস্ট ফ্রেন্ড, তবুও আমি চাই না এসবের সাথে ও জড়িত থাকুক। শুনে সাদিয়া নিশ্চুপ রইল, হয়তো ভাবছে এর পরের জবাব সে কি দেবে। কয়েক সেকেন্ড নির্বিকার থেকে বলল, তনিমার ব্যাপারে একটা সিক্রেট বলবো। জানি আমার কথা তুমি বিশ্বাস করবে না, তবুও বলাটা জরুরি। কি? তনিমার ব্যাপারে যা বলল তা শুনে কয়েক মুহূর্তের জন্য আমি স্তম্ভিত হলাম। পরক্ষণে মনে হলো নিজে একবার বিষয়টা খতিয়ে দেখা উচিত। নিশ্চয়ই সাদিয়ার কোথাও কোনো ভুল হচ্ছে। সাদিয়ার কথার তোপে অনেক কথাই বলল, ধরন শুনে বুঝলাম স্বাভাবিক হওয়ার চেষ্টা থেকেই এত কথা বলা। আমি চুপচাপ তার অনর্গল বলে যাওয়া কথাগুলো শুনে গেলাম। বলার মতো সেরকম কিছুই খুঁজে পেলাম না। হ্যাঁ নায়ের মাঝে যতটা সম্ভব সীমিত রয়েছি। মাথার মেঝে শুধু তনিমাকে নিয়ে বলা কথাটা ঘুরপাক খাচ্ছে। এদিকে সাদিয়াকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না, অন্যদিকে মেঝে ফেলে দিতেও মন সায় দিচ্ছে না। কথা শেষ করে সাদিয়া চলে যাচ্ছিল। যাওয়ার সময় রুমের বাহিরে তার দেখা হয়ে গেল সাদিবের সাথে।
অসময়ের বোনকে এদিকে দেখে সাদিব চমকালো। সে আশা করেনি সাদিয়ার সাথে যে তামান্নার পুনরায় ভাব জমতে পারে। কিছু বুঝতে না দিয়ে সাদিয়ার থেকে জানতে চাইলো, কি রে অসময় তুই এখানে? একটু ভাবির সাথে দরকার ছিল, তার জন্য এই দিকটাই আসা। তা দরকার সেরেছে? কথা বলেছে ও তোর সাথে, নাকি এখনো রাগ করে বসে আছে? ঠিক বুঝতে পারছি না, বললো তো রেগে নেই। সাদিব যেন হাফ ছেড়ে বাঁচলো। পরক্ষণে কণ্ঠে কাঠিন্যতা প্রকাশ পেল। যাক, না রাখলেই ভালো। ঠিক আছে, তুই যা এখন। আর এসব করে চিন্তা মাথায় আনবি না। এসবের জন্য তোকে ছেড়ে দিলেও পরের বার কিন্তু পারবাবি না, বলে দিলাম। একা একা বসে কি ভাবছো? সাদিবের কণ্ঠস্বর কর্ণকুহর অবধি পৌঁছতে তামান্না নিজের ভাবনার জগৎ থেকে বেরোলো। সাদিবের আগমন এতক্ষণ সে টের পায়নি। এক পলক তাকিয়ে থেকে পরক্ষণে চোখ সরিয়ে নিল। না, কিছু না। সাদিব ঘড়িটা হাত থেকে খুলতে খুলতে জিজ্ঞেস করলো, সাদিয়ার সাথে কথা হয়েছে? তামান্না মৌন থেকে মাথা দোলালো। কি বলে? যা তোমাকে বলেছি তাই তো বলবে। সাদিবের হাত থেমে গেল। দুহাত দূরে বসে থাকা তামান্নার পানে ব্রুজরা কুঁচকে তাকালো। আমাকে কি বলেছে? বলল রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, সাথে মায়ের ভয় তো আছেই, তাই তখন নিজের দোষ ঢাকতে আমাকে ব্যবহার করেছে। সেকেন্ড দুয়েক নিশ্চুপ থেকে তামান্না সাদিবকে জিজ্ঞেস করলো, একটা কথা জিজ্ঞেস করব? সাদিব মাথা নেড়ে সম্মতি জানালো। মুখে বলল, একটা কেন, আপাতত ফ্রি আছি, সো হাজারটা করতে পারো। তুমিও কি তোমার মাকে ভয় পাও? তামান্নার করা অপ্রাসঙ্গিক প্রশ্নে সাদিব ভরকালো। বিস্মিত চাহনিতে তাকিয়ে রইল অনেকক্ষণ। তামান্নার জিজ্ঞানু চাহনিতে তখনও সাদিবের দিকে চেয়ে নিজের করা প্রশ্নের জবাব খুঁজতে ব্যস্ত। তামান্নাকে গুরুত্বের সাথে তাকিয়ে থাকতে দেখে সাদিব হেসে ফেলল। যেন মনে হলো তাকে সে ভারী হাসির কথা বলে ফেলেছে। তামান্না সেই হাসিতে পুনরায় মুগ্ধ হলো। ভাবলো, কোনো পুরুষ মানুষকে হাসলেও এত সুন্দর লাগে। সবসময় গল্প উপন্যাসে কেবল সুদর্শন পুরুষের বর্ণনা পড়েছে সে। তাদের কারো সাথে সাদিবের মিল খুঁজে পায় না তামান্না। উপন্যাস পড়ে পড়ে মাথা খারাপ করে ফেলেছিল। উপন্যাসের নায়কদের মতো একজন সুদর্শনের পাশাপাশি একজন যত্নশীল জীবনসঙ্গী আশায় ছিল। সাদিব তামান্নার চোখে তাদের চেয়ে সুদর্শন, তার দেখা সবচেয়ে সুন্দর পুরুষ। উজ্জ্বল শ্যামবর্ণ এই পুরুষটা সদাচর কম হাসে, যতটুকু হাসে মুচকি হাসিতেই সীমাবদ্ধ। তার দন্ত প্রদর্শনের হাসির দর্শন পাওয়া মুশকিল। সেই হাসির দর্শন তামান্না হাতে গুনে দু একবার পেয়েছে। তামান্না নিজেকে নিজে প্রশ্ন করে, আচ্ছা ডাক্তার সাহেব, সুদর্শনের পাশাপাশি কতখানি যত্নশীল, তাকে কতখানি বোঝে? একটু নাকি একটুও না? প্রশ্নের জবাব পায় না। পায় সাদিবের খুব খারাপ একটা অভ্যাস, যা সাদিবের প্রতি বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অযথা রেগে গিয়ে চেঁচামেচি করা একদমই অপছন্দ তামান্নার। তামান্না সাদিবকে হাসতে দেখে বলল, তুমি হাসছো? কেন, আমার হাসি সুন্দর না? একদমই না, খুব পচা দেখতে। এত পচা হাসি পৃথিবীর আর কারোর হয় বলে আমার জানা ছিল না। আচ্ছা, তাই বুঝি। তাহলে তুমি সেদিন প্রাচীর থেকে পড়ে গেছিলে কেন? এখন ওভাবে তাকিয়ে বা কি দেখছিলে? তামান্না সাদিবের সামনে নিজের দুর্বলতা প্রকাশের মতো বোকামি করার চিন্তা করলো না। কণ্ঠে দৃঢ়তা বজায় রেখে বলল, সেটা তো আচমকা হাত ফসকে পড়ে গেছি, আর এখন বিরক্ত হচ্ছি। হ্যাঁ, এখন কি তোমার হাসি বেটে খাবো আমি? সাদিবের অধর জুড়ে দুষ্টু হাসি ফুটে ওঠে। কথা শেষে চোখ মারে, বদমাশ লোক একটা, বলে তামান্না সাদিবের সামনে থেকে প্রস্থান করলো। পেছন থেকে সাদিব চেল্লালো, গ্রিন টির সাথে অন্য কিছুও চাই, কিন্তু শুধু গ্রিন টিতে পেট ভরবে না আমার, বলে দিলাম। সন্ধ্যার সময় মা একাই রান্নাঘরে থাকেন। আজও সেরকম ওনার পাশে কাউকে দেখা গেল না। উনি একা একা সব করছেন, নিশ্চয়ই কষ্ট হচ্ছে ভেবে ওনার কাছে গিয়ে বললাম, মা, আপনি সব তো একা একাই করছেন, আজ আমি করি, আপনি না হয় একদিন জিরালেন। কিন্তু স্বভাবসুলভ গম্ভীর গলায় বললেন, তার দরকার পড়বে না, সারা জীবন যেমন পেরেছি এখন তেমন পারবো। মা, আপনার বয়স হচ্ছে, সাথে কষ্টও পাচ্ছেন। এখন না হয় কষ্ট করছেন, এভাবে কতদিন? যতদিন বেঁচে থাকবো ততদিন। কপালটাই তো এমন, কি করব।
ওনার কথা যতটা সম্ভব গায়ে লাগানো থেকে বিরত রাখার চেষ্টা করলাম। জানি উনি আমাকে অপছন্দ করেন, কিন্তু এভাবে কতদিন? একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে, না হলেও আমাকে মানিয়ে নিতে হবে। তার জন্য সামনের দিকে আমাকেই অগ্রসর হতে হবে। সারাদিন আর কত হাত পা গুটিয়ে বসে থাকা যায়? উনি গুরুজন, তার উপর এ বাসায় তার আধিপত্য বিস্তার করে, তাই উনার মাথা ঝুঁকানোর দরকার পড়বে না। সেদিক থেকে আমার অবস্থা সম্পূর্ণ বিপরীত। এভাবে কেন বলছেন? সারাদিন হাত পা গুটিয়ে বসে থাকতে আমার তো ভালো লাগে না, বলুন। তাই বলছিলাম, আমি আপনাকে এখন থেকে বেশি না টুকটাক সাহায্য তো করতেই পারি। আমার কথার সারমর্ম শাশুড়িমা হয়তো বুঝলেন, চুপচাপ সরে গেলেন, বলে গেলেন, আমি ডাইনিং এ আছি, কিছু না পারলে ডাক দিও। পরিস্থিতি সব স্বাভাবিক হওয়ার পর্যায়ে। শাশুড়িমা এখন আর আগের মতো খুব একটা বাধা দেন না, শুরুর মতো করেই সব চলছে। প্রতিদিন সন্ধ্যায় আমার নতুন নতুন আবিষ্কারের রান্না খেয়ে বাবা তৃপ্তির ঢেকুর তোলেন। বিয়ের আগে এমনটা প্রায় আমার বাবার সাথে করতাম আমি। বাবা অফিস থেকে ফিরলে বাবাকে নিত্য নতুন রেসিপি রান্না করে খাওয়াতাম। তখন ছিলেন নিজের বাবা, এখন হচ্ছেন আর একটা বাবা। সাদিয়া নিজেকে অনেকটা শুধরে নিয়েছে, আগের মতো মিশতে অবশ্য বিব্রত বোধ করে ঠিকই, আমিও তাকে সেভাবে ঘাঁটি না। কি দরকার যে বিশ্বাস একবার উঠে যায় তাকে পুনরায় ফেরত পাওয়া যায়? কখনো না। বিশ্বাস এমন একটা জিনিস যা একটি সম্পর্ককে মজবুত করতে যেমন সহায়ক, তেমনি নিমিষেই ভেঙে ফেলতে সহায়তা করে। এরই মাঝে কেটে গেছে অনেকগুলো দিন। পরীক্ষাগুলো ভালোভাবে শেষ হয়েছে। সেদিন শেষ পরীক্ষার দিন শেষবারের মতো সব বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম। একটানা 4 বছরের বেশি সময় ধরে এদের সাথে কাটিয়েছি। স্মৃতির পাতায় অনেকখানি জায়গা জুড়ে তাদের অবস্থান। এখান থেকে গিয়ে কেউ বিয়ে শাদী করে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কেউ বা নতুন চাকরির সন্ধানে নেমে পড়বে। সবাই যে যার নিজেদের জীবন গোছাতে সময় দেবে। কারোর জন্য কারোর বিন্দু পরিমাণ সময় বরাদ্দ থাকবে না। এদিনের পর থেকে আর কারোর সাথে কারোর সেভাবে দেখা সাক্ষাৎ হবে না, যোগাযোগ করা হবে না। হবে না রোজকার আড্ডার আসর জমানো। বাসা থেকে গত কয়দিনের ব্যস্ততায় কারোর সাথে যোগাযোগ করা হয়নি। শেষবার বাবার সাথে কথা বলেছিলাম, ও বাসায় যাওয়ার কথা প্রায় ভুলে বসেছি। সন্ধ্যায় ড্রয়িং রুমে বসে টিভি দেখে খবর দেখছিলেন। সাদিব হসপিটাল থেকে ফিরেছে অনেকক্ষণ, নিজের ঘরে ফ্রেশ হতে গেছে। সন্ধ্যার নাস্তা হিসেবে আজ পাকোড়া বানাচ্ছিলাম। এক চুলায় পাকোড়া ভাজছি, আর এক চুলায় বাবার আদা দেওয়া চা বানিয়েছি। এ বাসায় সবাই বেশ স্বাস্থ্য সচেতন হলেও ভাজা পোড়া খেতে কার না ভালো লাগে, তাই মাঝে মাঝে ভাজা পোড়ায় হালকা কিছু বানানো লাগে। শাশুড়িমা তা নিয়ে প্রায় শ্বশুরের সাথে চেঁচামেচি করেন। বড়া দেখার এক ফাঁকে বাবা সামান্য হাত ছেড়ে ডাকলেন, কই হলো? এত সময় ধরে অপেক্ষা করতে পারছি না মা, তাড়াতাড়ি নিয়ে এসো। আমি রান্নাঘর থেকে জবাব দিলাম, এই তো বাবা হয়ে গেছে, এক্ষুনি নিয়ে আসছি। পাকোড়ার প্লেট এবং রং চা নিয়ে ড্রয়িং রুমে যাওয়ার সময় বাবার ফোনে কল আসে। কল ধরতে তিনি উঠে বারান্দার দিকে চলে যান। অনেকক্ষণ কথা বলার পর ফিরে এসে আমাকে বললেন, তোমার বাবা ফোন করেছিল, বললো তোমাকে নাকি ফোনে পাওয়া যাচ্ছে না। কোনো কারণে কি তোমার বাবার উপর রেগে আছো তুমি? বাবার কথা বলতে মনে পড়ে গেল, সেদিন বাবা বাসায় যাওয়ার কথা বলেছিল। সাদিবকে বলবো বলবো করে বলা হয়নি, তার আগেই ভুলে গিয়েছিলাম। না বাবা, এমন কোনো ব্যাপার নয়। আসলে এতদিন পরীক্ষার চাপ ছিল তো, তাই বাসায় কারোর সাথে সেভাবে কথা বলা হয়নি। ফোনও হাতের কাছে কম রেখেছি। তাই বলে বাসায়ও কথা বলবে না? আচ্ছা বাদ দাও, সাদিবকে গিয়ে একটু ডেকে দিবে, ওর সাথে দরকারি কথা ছিল। আমি মাথা নেড়ে সায় দিয়ে সাদিবকে ডাকতে ভেতরে চলে গেলাম। খোয়াসাগর দিঘি লক্ষ্মীপুর জেলার নামকরা জায়গা। খোয়াসাগর দিঘির পার তৎকালীন সময়ের আনুমানিক 1755 সালের দিকে জমিদার ব্রজবল্লভ রায় জনসাধারণের বিশুদ্ধ পানির সংকট দূরীকরণের জন্য প্রায় 25 একর জায়গা জুড়ে বিশাল দিঘিটি খনন করেন। এই দিঘি নিয়ে জড়িয়ে আছে অনেক গল্প কাহিনী। কথিত আছে, একবার এক নবদম্পতি এই দিঘির পার হয়ে যাচ্ছিল। পথিমধ্যে পানির পিপাসা লাগলে তারা পানি পান করতে দিঘির পাড়ে নামে। সে সময় পানির ভেতর থেকে অদৃশ্য কিছু একটা নববধূকে টেনে নিয়ে যায় গভীর পানির নিচে। তারপর আর সেই নববধূকে কখনো খুঁজে পাওয়া যায়নি। দিঘির পাড়ের পুনঃস্থাপনের সময় স্থাপনার দেয়ালে খোদাই করে নববধূর উক্ত ঘটনাটির উল্লেখ করা আছে।
দিঘির পাড়ের বেঞ্চির উপর অনেকক্ষণ যাবৎ একা বসে আছে তনিমা। আগে দাদা বাড়িতে আসলে প্রায় তাদের এই দিকটায় আসা হতো। দাদার মুখে ছোটবেলায় তনিমারা অনেকবার এই দিঘির সম্পর্কে শুনেছে। কৌতূহলী দীপ্ত তামান্না দিঘির নামের বিশেষত্ব শুনতে চাইলে তিনি বলেছিলেন, দিঘিটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তাকালে মনে হবে একটি কুয়াশা ঢেকে আছে। এ কারণে স্থানীয়রা এর নাম দিয়েছে খোয়াসাগর দিঘি বা কুয়াশাময় দিঘি। এছাড়া শীতের সময় আসলে অল্প কুয়াশার মাঝে এ দিঘির এই প্রান্ত থেকে ও প্রান্ত অংশ স্পষ্ট দেখা যায় না। বিকেলের দিকে দিঘির পাড়ে লোকজনের বেশ সমাগম থাকে। স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছু আসে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা জমাতে, তো আবার কিছু লোকজন আসে প্রেমিক যুগল হয়ে সময় কাটাতে। মোট কথায় বিকেল বেলা হলেই এখানে সবার ভিড় জমে। 1 ঘন্টার মতো সময় অতিবাহিত হওয়ার পর কাঙ্ক্ষিত মানুষদের দেখা না পেয়ে তনিমা বেঞ্চি ছেড়ে উঠে দাঁড়ালো। ধরা পড়ার ভয়ে সে দেখা করতে এত দূর এসেছে, অথচ লোকটার এখনো আসার সময় হয়নি। অপেক্ষা করতে করতে বিরক্তি এসে ভর করলো তার মাঝে। পৃথিবীর সবচেয়ে অসহ্যকর জিনিসটা হলো কারো জন্য অপেক্ষা করাটা। একবার খালি লোকটাকে বাগে পেয়ে নেই, মজা হাড়ে হাড়ে টের পাবো তাকে। কথাগুলো আওড়ানোর মাঝে তনিমার দৃষ্টিতে কাঙ্ক্ষিত লোকটির দেখা মিলল। এই সরি একটু লেট করে ফেলেছি। তনিমা কিঞ্চিত রাগের সাথে বলল, একটু লেট? কটা বাজে দেখুন তো। লোকটা হাত ঘড়িতে চোখ বুলালো। তনিমার দিকে আর চোখে তাকিয়ে দেখলো তনিমা কোমরে 2 হাত রেখে শাসানোর ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছে। বিপরীত প্রান্তের মানুষটির রাগ কমাতে হেসে আমতা আমতা করলো, আসলে কি বলতো? আসলে নকলে কিছু শুনতে চাইনি। আপনি 1 ঘন্টা লেট করেছেন, তার জন্য আপনার পানিশমেন্ট আছে। পানিশমেন্ট? তোমাকে অনেক শান্ত ভেবেছিলাম তনিমা। একদিকে তোমার বড় বোন, সে তো ধানি মরিচ, তাকে মানানো তো এর থেকেও সহজ কাজ। তনিমা চোখ বড় করে লোকটির দিকে তাকালো। শুনুন, ওকে একদম এদিকে টানবেন না। ওর ভয়ে আপনার সাথে এখানে দেখা করতে আসা, আর আপনিই তো বুঝলেন না, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। শেষের কথাটা বলে তনিমা ভেঙচি কাটলো। আচ্ছা, তাকে জানিয়ে দেই সবটা, কি বল? আপনি কি পাগল? জানলে আমাকে আস্ত রাখবে ও। তার উপর আপনার সাথে আমার রিলেশন, তাও যাকে সে। আচ্ছা থাক, বাদ দিন। বাদ কেন দেব? একদিন না একদিন তো ঠিক জানবে। আর যখন জানবে তখন কি করবে? জানবে তো ঠিকই, যখন আপনি আপনার বাসায় ম্যানেজ করে আমার বাসায় আসবেন, ঠিক তখনই। তা ঠিক। তোমার মনে হয় না আমাদের সম্পর্কে জানলেও কষ্ট পেতে পারে? শুনে তনিমা নির্বিকার রইল। বলার মতো সেরকম কোনো কথাই খুঁজে পেল না। পর মুহূর্তে মনে হলো তার একটা ব্যাপারে জানাটা ভীষণ জরুরি। আচ্ছা, আপনার মা যখন জানতে পারবে আমার ব্যাপারে, তখন তিনি কেমন রিয়েক্ট করবে? না মানে, একে তো আপুকে ওনার অপছন্দ, তার উপর এখন যদি শোনে আমি, তখন? সেটা আমার উপর ছেড়ে দাও। মা আমার সুখের দিকে তাকিয়ে ঠিক সম্মতি দিয়ে দেবে। শুধু কিছু সময়ের অপেক্ষা মাত্র। বাবা গতকাল সন্ধ্যায় ফোন করে শ্বশুরকে বাড়িতে যাওয়ার কথা জানাতে তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। আমার মাধ্যমে সাদিককে ডেকে বলেছিলেন সে যেন আজ আমাকে বাবার বাসা থেকে ঘুরিয়ে নিয়ে আসে। শুনে ডাক্তার সাহেব কোনো প্রতিক্রিয়া জানায়নি। আমিও ভেবেছিলাম হয়তো তার মত নেই, এমনিতেই সে ব্যস্ত মানুষ, যাওয়া নিশ্চয়ই হবে না, তাই এক প্রকার আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আজ বিকেলে হুট করে এসে জানালো, তামান্না, রেডি হয়ে নাও, আমরা একটু পর বের হব। সাদিবের কাছে বের হওয়ার কথা শুনে মনে হলো ঈদের চাঁদ দেখেছি। ছোটবেলায় ঈদের আগের দিন চাঁদ দেখা নিয়ে যেমন হই হুল্লোড় করতাম, সেরকম লাফিয়ে উঠতে ইচ্ছে করছে। কতদিন বাসার কাউকে দেখি না, সেই চির পরিচিত বাসায় থাকা হয় না, তো কি তনিমার সাথে মারামারি করা হয় না, দুষ্টুমির জন্য মায়ের কাছে বকা খাওয়া হয় না। এতদিন পর আবার সব পাওয়া যাবে। এক মুহূর্ত সময় অপচয় না করে ঝটপট তৈরি হয়ে নিলাম। ডাক্তার সাহেব চলো, আমি রেডি। সাদিব ভেবেছিল আমার তৈরি হতে ঘন্টা খানেকের মতো সময় লাগবে, অথচ তাকে অবাক করে দিয়ে আমি 10 মিনিটে ঝটপট রেডি হয়ে নিলাম। এত তাড়াতাড়ি? হ্যাঁ, তাড়াতাড়ি হবে না, নিজের বাড়িই তো যাচ্ছি, কোথাও বিয়ের দাওয়াত তো আর না। না মানে, মেয়ে মানুষ এত তাড়াতাড়ি রেডি হতে পারে জানা ছিল না, তাই আর কি। আমি সব পারি, ঠিক আছে? এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। চলেন। আমাদের আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। বাড়ির ভেতর ঢোকার সময় গেটের বাইরে তাকিয়ে দেখতে পেলাম আগের সবকিছুই আগের মতো আছে। তো কি সেই নিত্যদিনকার মতো
অনিয়ম এখনো নিয়মে রূপান্তরিত হয়নি। তাকে দেখলাম সবে বাহির থেকে ফিরেছে, সাইকেল গেটের ভিতর তুলে রাখছে। ভাই বলে ডাকতে সে এদিকটায় ফিরে তাকালো, জানি তাকে শুধুমাত্র ভাই বলে সম্বোধন করে কে। ছেলেটার মুখে হাসি ফুটলো, সাইকেলটা সেভাবে ফেলে রেখে দৌড়ে আসলো, এসে আশেপাশে না তাকিয়ে সরাসরি জড়িয়ে ধরলো। তবে আবেগ আলুপ্ত হয়ে গেছে, ধরা গলায় বলল, আপু কতদিন তোরে দেখি নাই রে, কত মিস করি তোকে। তোর কি একটু আমার কথা মনে পড়ে না? আমিও তোদের কতদিন দেখি না, কত মিস করি, কিন্তু চাইলেই কি চলে আসা যায় বল? তোকে ছোটবেলায় মামুনির পর আমার কাছে বেশি থেকেছে, তাই তার তনিমার চাইতে আমার প্রতি আলাদা টান কাজ করে। এই যে দেখা মাত্র নিজের শখের সাইকেলখানা ফেলে দৌড়ে এসেছে, তার উপর জড়িয়ে ধরে সরাসরি কেঁদে ফেলেছে, এতেই কম কিসে। সাদিব এতক্ষণে পাশে দাঁড়িয়ে সব দেখছিল। ভাই বোনের আবেগ ঘন মুহূর্তে পুরোটা সময় সে মৌন ছিল। তোকি সাদিবকে খেয়াল করতে সালাম বিনিময় করলো। সাদিব সালাম দিয়ে তোকিকে বলল, মেহমানকে কি বাসার বাইরে দাঁড় করিয়ে রাখবে ছোট সম্বন্ধে, নাকি ভেতরেও নিয়ে যাবে? তোকি অবাক হলো, বলল, মেহমানকে? কেন, আমাকে চোখে লাগে না? আপুর কথা না হয় বাদ দিলাম। তোকি লাজুক হেসে বলল, ও সরি ভাইয়া, চলুন ভেতরে চলুন। কলিং বেল চাপতে ভেতর থেকে মায়ের গলা শুনতে পেলাম। তিনি তনিমাকে বলছেন, তনিমা দরজাটা খুলে দে তো, তোর নবাবজাদা ভাইটা আসছে বোধহয়। তনিমা দরজা খুলতে দরজার এপাশে আমাকে দেখে ঘাবড়ে গেছে। অন্য সময় তার চোখে মুখে খুশির ঝিলিক থাকলেও আজ রয়েছে বিস্ময়। নিজেকে দ্রুত সামলে সে হাসলো, খুশিতে গদগদ হয়ে বলল, আপু তুই একদম সারপ্রাইজ দিয়ে দিলি। তোর একার না, আমার জন্য এটা একটা সারপ্রাইজ ছিল। ড্রয়িং রুমে এসে ঢুকতে পূর্বের ন্যায় বাবাকে সোফায় বসে ফোন চালাতে দেখলাম। মামুনি রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত। অসময়ে আমাদের দেখে বাবা সহ বাসার সবাই খুশি হলেন। কুশল বিনিময় শেষে নিজের রুমের দিকে চলে আসছিলাম। বাবা পেছন থেকে তকিকে ডাক দিলেন, আজ যেন তিনি তকির একটা ব্যবস্থা করবেন বলে বসেছিলেন। আমাদের আগে পাঠিয়ে তকি পেছন পেছন আসছিল। বাসায় দেরি করে ঢুকেছে, তার উপর আমাদের দেখে ভেবেছিল বাবা হয়তো তাকে খেয়াল করবে না। তো কি তুই কোথায় যাচ্ছিস? কেন, আপু জার্নি করে এসেছে, সে টায়ার্ড। আমার কি টায়ার্ড লাগে না? টায়ার্ড লাগা ছুটাচ্ছি হতচ্ছাড়া, সারাদিন বাইরে টোটো করে ঘুরে বেড়াবি, ভাবছিস আমি ছেড়ে দেবো? বাবা সারাদিন কই গেলাম, দেখছো না আপুকে আনতে গিয়েছিলাম। বাহানা দেওয়ার জায়গা পাস না। আপুকে যদি তুই আনতে যাস তো ভাইয়া কি উড়াল মেরে আসছে? ভাইয়া পুরোটা পথ এনেছে, তারপর বাড়ির সামনের বাকিটুকু আমি এনেছি। দাঁড়া, তুই ফাজলামোর জায়গা পাস না। নীলিমা, এই নীলিমা, কোথায় গেলে? তোমার ছেলে কি বলে শোনো। অনেকদিন পর নিজের বাড়ি আসলাম, এসে শুরুতে প্রাণ ভরে শ্বাস নিলাম। আহা, পরিবেশ জুড়ে সেই পরিচিত গন্ধ। অনেকদিন পরে নিজের রুমে এসে যেন স্বস্তি ফিরে পেলাম। সাদিব ফ্রেশ হতে গেছে, আমি ততক্ষণে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়েছি। শান্তি লাগছে অনেকটা, মনে হচ্ছে সব থাকা সত্ত্বেও এতদিন যেন কিসের অভাবে ছিলাম। এখন নিজের পূর্বের ঠিকানায় আসার পর সব ঠিক হয়ে গেছে। আসলে যত বড় অট্টালিকায় থাকা হোক না কেন, নিজের বাসার চেয়ে শান্তির জায়গা পৃথিবীতে দুটো হয় না। শুয়ে থাকতে গিয়ে কখন যেন ঘুমিয়ে গেছি। যখন ঘুম ভাঙার পর দেখতে পেলাম তনিমা ব্যালকনিতে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে, তাও কিনা হেসে। খটকা লাগলো তার ভাবে। আড়াল থেকে বুঝতে চেষ্টা করলাম ঘটনাটা ঠিক কি হতে পারে। মেয়েটা এই অবেলায় কার সাথে এত ফুসুর করছে। পরক্ষণে সাদিয়ার সেদিনকার কথা বলাটা মনে পড়ে গেল। কথাটা অবিশ্বাস্য মনে হলেও এখন সত্যি ঠেকছে। নিঃশব্দে পা টিপে টিপে বেলকনির দিকে গেলাম। যদি সাদিয়ার বলা কথা সত্যি হয়ে থাকে তাহলে এর একদিন কি আমার একদিন। কিন্তু আফসোস, আমি সব জায়গায় যেতে বরাবরের মতো দেরি করে ফেলি। এখানেও তার ব্যতিক্রম ঘটেনি। আমি যেতে যেতে তনিমা কথা বলা শেষ করে কান থেকে ফোন সরিয়ে ফেলে। বেলকনি ছেড়ে রুমের দিকে এগিয়ে আসতে গিয়ে আমাকে দেখতে পেয়ে ঘাবড়ে যায়। চোখে মুখে আশঙ্কা চেপে বসে। ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, আপু তুই কখন উঠলি? কার সাথে কথা বলছিলে এতক্ষণ? ঠোঁটের কোণে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, কার আবার? এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, ভার্সিটির নিউ ফ্রেন্ড, খুব ক্লোজ বুঝলি। সে না হয় বুঝলাম, তাই বলে
ক্লোজ ফ্রেন্ডের সাথে এত হেসে হেসে কথা বলার কি আছে? ওই, আমারও তো কত ক্লোজ ফ্রেন্ড আছে, আমি তো কখনো বলিনি এভাবে। কি যে বলিস না, হাসির কথা বললে হাসবো না? আমি কি হাসি প্রতিবন্ধী? তুই শুধু হাসি প্রতিবন্ধী না, তুই তো বোবা একটা। ঠিক মতো কথাও বলতে পারিস না। এক কথা 5বার জিজ্ঞেস করলে একবার জবাব দিস। তোরা জিজ্ঞেস করবি কেন এতবার? বোবা মানুষের কথা বলতে দেখেছিস কোনোদিন? দুজনের ঝগড়ার মাঝখানে মামুনি চলে আসে। পূর্বের ন্যায় তিনি বলতে শুরু করলেন, লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ। দুইজন আবার লাগা শুরু করেছিস, একটারও বোঝ বুদ্ধি নাই তোদের। তনিমা ন্যাকা স্বরে বলল, দেখো না মা, আমি কি বললাম? তোমার মেয়েই তো আমাকে বোবা বলছে। ঠিকই তো বলছি, বোবারে বোবাই তো কমো। আবার তামান্না ড্রয়িং রুমে যা, সাদীপ তখন থেকে বসে আছে, তোর জন্য সন্ধ্যা থেকে কিছুটি মুখে তুলেনি। চমকে উঠলাম মামুনির কথা শুনে। ডাক্তার সাহেব না খেয়ে আছে এখনো, তাও আবার আমার জন্য। শুনে অবাক না হয়ে পারলাম না। এ কেমন ভেলকি ভাজি শুরু করলা তুমি ডাক্তার সাহেব? জীবনে তো খেয়েছি কিনা জিজ্ঞেস করো না, আর আজ এত দরদ উতলে পড়ছে। মতলব তো ভালো ঠেকছে না। শ্বশুর বাড়ি এসে শ্বশুর শাশুড়িকে দেখাচ্ছ আমার কত কেয়ার করো, তাই তো? কই বাত নেই, আমিও দেখি কতক্ষণ থাকতে পারো এভাবে। মনে মনে আওড়িয়ে মামনিকে বললাম, খায়নি কেন? তোকিকে তো বললো সে বাসার মেহমান। আহ, এত কথা কেন বলছিস? তুই গিয়ে দেখ না একটু, তাহলেই তো হয়। আমাকে বলতে হয়তো লজ্জা পাচ্ছে। যাচ্ছি যাচ্ছি, বলো গিয়ে, এত লজ্জা পেতে হবে না। তুমি আর জিজ্ঞেস করতে যাচ্ছ না। এই মেয়েটা একবারে বেশি বেশি করে, আমি না গেলেও তো খারাপ দেখায়, বলবে শ্বশুর বাড়ি আসলাম, শাশুড়ির খবর নেই, এজন্যই তো যাওয়া লাগে। বলতে বলতে মামনি নিজের কাজে চলে গেলেন। আমি তনিমাকে ভেঙচি কেটে মামনির পেছন পেছন বেরিয়ে পড়লাম। তোমার গ্রিন টি। সাদীপের সামনে গ্রিন টির কাপটি এগিয়ে দিয়ে বললাম। সে আমার দিকে করুণ চাহনিতে তাকালো, আশেপাশে একবার চোখ বুলিয়ে জিজ্ঞেস করলো, শুধু গ্রিন টি? কেন, তুমি নাকি এতক্ষণ কিছুই মুখে তুলছিলে না? তোমার তো খিদে পায়নি, তাই না? কখন বলেছি? তাহলে কি? তোমাকে এভাবে জামাই আপ্যায়ন করতে চাইলে তুমি তো প্রত্যাখ্যান করলে। আমাকে যদি শ্বশুর বাড়িতে এভাবে আপ্যায়ন করা হতো না, ইস, হয়েছিল কাম। কি হতো? মেয়ে হয়ে জামাই আপ্যায়ন চাইছো? ডাক্তার সাহেব, আপনি যে কিভাবে ডাক্তারি পাশ করলেন কে জানে। ঘটে দেখছি আপনার একটু বুদ্ধি নাই। তোমার মতো বুদ্ধিমতী বউ কপালে জুটলে বুদ্ধি দিয়ে কি হবে বলো? তাই তো বুদ্ধি সব লোক পেয়ে গেছে। কথাটা বলার সময় খেয়াল করলাম সাদিপের মুখটা কালো আধারে ছেয়ে গেছে। বুঝলাম বেচারার সত্যি খিদে পেয়েছে। এভাবে আর মজা না করি, পরে হিতে বিপরীত হয়ে যাবে। সেটাই বুঝতে হবে। বউয়ের কদর করা শিখ, ঠিক আছে, না হলে পরে বুঝবে। এখন এটা ধরো, আমি আসছি। কাপটা হাতে ধরিয়ে হাঁটা ধরলাম কিচেনের দিকে। ভোর 5:30, বাইরে মৃদু আলো ঝরাতে শুরু করেছে। ফজর নামাজ শেষ করে ভাবলাম একবার বাইরে বেরোনো যাক। অনেকদিন বের হই না। সাদিব নামাজ পড়ে বাসায় ফিরেছে সবে, এসেই বিছানায় পুনরায় গা এলিয়ে দিয়েছে। নিজের বাসায় থাকলে এতক্ষণে আর বিছানার ধার ধারতো না। সকাল সকাল হাঁটতে বেরোনোর অভ্যাস তার। ডাক্তারের বেশ সচেতনতা অবলম্বন করতে হয় কিনা কিছুক্ষণের ব্যবধানে তাকে নেত্রপল্লবের দ্বার বন্ধ করতে দেখলাম। ভোরের আলো চারপাশ ছড়াতে গায়ের সুতি ওড়নাটা ভালোভাবে পেঁচিয়ে বের পড়লাম। পরক্ষণে পেছন থেকে সাদিপের কণ্ঠস্বর কর্ণকুহরে এসে ঠেকল। এত সকালে কোথায় যাচ্ছ? একটু বের হব, অনেকদিন বের হওয়া হয় না। ভাবলাম এখন একবার আশেপাশটা ঘুরে আসি। সাদিপ শায়িত অবস্থা থেকে ঝটপট উঠে পড়ল। পাশে রাখা টেবিলের ওপর থেকে চশমা তুলে চোখে বসালো, বলল, চলো আমিও যাব। কিন্তু তুমি না ঘুমোচ্ছিলে। ঘুম আসছিল না, এমনি চোখ বন্ধ করেছিলাম। দুজন পিচঢালা রাস্তার পাশ ঘেঁষে হেঁটে যাচ্ছি। গরমের মৌসুম হলেও সকাল সকাল আবহাওয়া খানিকটা ঠান্ডা থাকে। সকালের শীতল বাতাসটা তখন দারুণ লাগে। হাঁটতে হাঁটতে দুজন চলে এলাম এক বড় মাঠের সামনে। মাঠের ওপাশে প্রাইমারি এবং তার বিপরীত পাশে হাই স্কুল। এখানে প্রতিদিন বিকেল বেলায় এলাকার ছেলেরা ফুটবল, ক্রিকেট, শীতের মৌসুমে ব্যাডমিন্টনের মতো নানা খেলায় মেতে থাকে। তাদের হইচইও পুরো পাড়া গম গম করে। আসলে তাদের হইচই ছাড়াও না তেমন একটা জমে না। এভাবে দিনের বেশিরভাগ সময়ের
পাশাপাশি অনেক রাত অবধি আড্ডা চলে। আমাদের শৈশবটাও আমরা এখানে খেলে পার করেছি। আমরা 3 ভাই বোন প্রাথমিক এবং মাধ্যমিক দুটোই এখান থেকে শেষ করেছি। গভীর এক টান তো রয়েছে বটেই। আমার আর তনিমার জন্য এটা অতীতের স্মৃতি হলেও ত্বকির জন্য তা এখনো বর্তমান। এক দৃষ্টিতে তাকিয়ে আছি খোলা মাঠটির দিকে। মাঠ জুড়ে সবুজ ঘাসে অনাবৃত। ঘাসের ওপর বিন্দু বিন্দু শিশির কণা জমা আছে। পা থেকে জুতা জোড়া খুলে রাখলাম। উদ্দেশ্য খালি পায়ে ঘাসের ওপর কিছু সময় হাঁটবো। আমার এহেন কাণ্ডে সাদীপ অবাক হলেও নির্বিকার থেকে দেখতে লাগলো। তাকে রেখে কদম আগে বাড়িয়েছি। আমার দেখা দেখে সেও আর দাঁড়িয়ে রইল না। হাতে হাত রেখে দুজন কদম মিলিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। মৌনতা বজায় রেখে দুজন অনেকটা সময় ধরে হাঁটছি। এভাবে কিছুক্ষণ সময় হাঁটার পর আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে সাদীপ জিজ্ঞাসু চোখে দেখলো। আমি কথা ঠিক গুছিয়ে বলতে পারি না। আগোছালো ভাবে কিছু কথা বলবো, শুনবে? হাসবে না তো? বলো, হাসবো কেন? পরক্ষণে রাশভারী কণ্ঠে বলে উঠল। কিন্তু ফাজলামো বলে খবর আছে। শুনে ফিক করে হেসে দিলাম। কিছুক্ষণ সময় নিয়ে কথাগুলো মনে মনে আর একবার গোছানোর ব্যর্থ প্রয়াস চালালাম। সাদীপের হাত নিজের মুঠোবন্দি করে মৃদু স্বরে ডাকলাম, ডাক্তার সাহেব। সাদীপ কৌতূহলী চোখে চেয়ে রইল। ডাক্তার সাহেব, এই হাতটিকে আঁকড়ে ধরে তোমার সাথে বৃষ্টি ভেজা পিচ ঢালা রাস্তা ধরে হাঁটতে চাই। হুটহাট গভীর রাতে দুজনে বেরিয়ে পড়ব। দুজন মিলে ঘুমন্ত শহরের সৌন্দর্য উপভোগ করতে। আর ঠিক এখনকার মতো করে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে গল্প করতে যাওয়া ইচ্ছে আমার আজন্মকালের রাখবে আমার এই আবদারটুকু। ডাক্তার সাহেব মুখে কিছু বলল না। বিস্ফোরিত চাহনিতে যে আচমকা তার বাহুডোরে আবৃত করে আমাকে ঠিক বুঝিয়ে দিল। ব্যাস এইটুকুই? আমি ছোট্ট শব্দের মাধ্যমে আমার অভিব্যক্তি জানালাম। তুমি আমার নিকট আমানত। একবার স্বেচ্ছায় যখন তোমার দায়িত্ব নিয়েছি, সেখানে এই সামান্য আবদারটুকু রাখতেও পারবো। সাদীপের বক্ষ গহ্বরে মাথা রাখলে এক অদ্ভুত শান্তির সন্ধান পাই। চারদিক থেকে মৃদু শীতল বাতাস বইছে। দূর থেকে অজানা পাখির কিচিরমিচির শব্দ কানে ভেসে আসছে। সাথে ডাক্তার সাহেবের গায়ের সেই মাতাল করা সুঘ্রাণ নাকে ধরা দিচ্ছে। আখিজোড়া তার বন্ধ অবস্থায় মুহূর্তটাকে যথাসম্ভব উপভোগ করছি। তখনও আমরা দুজনের কেউ জানতাম না এটাই হবে আমাদের একসাথে কাটানোর শেষ এবং সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত। যদি ঘুণাক্ষরেও টের পেতাম, তাহলে তখনও মুহূর্তটাকে হারাতে দিতাম না। আরে তামান্না বুবু যে, ওই দিকে কই গেছিলা? সাথে ইনি কি? ফেরার পথে মাঠে প্রবেশ করার মুখে একটা দোকান পড়ে। সেই দোকানের বৃদ্ধ দোকানদার নাম রহমান। মুখ ভর্তি পাকা দাড়ি, মাথায় সাদা রঙের পাতলা টুপি, পরনে হলদেটে ভাব সেই চিরাচরিত ভূষণ। সাদা পাঞ্জাবিটি ওনাকে আমরা দাদা বলেই সম্বোধন করে থাকি। যখন আমি মাধ্যমিকের গণ্ডি পেরোবো, সে সময় উনি এখানে ছোট টিন সেটের মুদি দোকানটি দিয়ে বসেছেন। সবার সাথে অমায়িক ব্যবহারের জন্য শিক্ষকরাও ওনাকে বেশ সম্মান করে। সকালবেলা বাবা প্রায় এদিকে হাঁটতে আসেন। তখন দাদার সাথে বসে বেশ কিছু সময় গল্পগুজব করে যান। ওনার হাতের রংচাটা আমার দারুণ লাগে। তাই তো হাঁটতে আসার বাহানা দাঁড় করিয়ে বাবার সাথে ওনার এখানে চা খেতে আসতাম। যাওয়ার সময় ওনার সামর্থ্য অনুযায়ী হাতের মুঠোয় 5-10 টাকার চকলেট ধরিয়ে দিতেন। নিতে না চাইলে অনুযোগের সাথে বলতেন, কম দামি তো তাই নিতাস না। বুঝছি, কি করব কও? দামি জিনিস দেওয়ার সামর্থ্য তো আমার নাই, নাইলে আমার বুবুরে আমি তাই দিতাম।